এই মেয়ে, কে তুমি? আমার গাড়ির পেছনে কি করছো? নিজের বউকে এই মেয়ে বললে মানুষ কি ভাববে? আর হাজবেন্ডের গাড়িতে ওয়াইফ থাকবে, এটাই তো স্বাভাবিক, তাই না? ওয়াইফ মানে? এই মেয়ে, তুমি জানো আমি কে? জানি তো, আপনি আমার হাজবেন্ড। এবার বিরক্ততে কপালে ভাঁজে আসে এই শহরের ইয়াং বিজনেসম্যান প্রান্তিক চৌধুরীর। প্রান্তিক অফিস থেকে মিটিং সেরে বাসায় ফিরছিল। বাসার মেইন গেটে গার্ডরা গেট খুলে ধরতে সামনের আয়না দিয়ে গাড়ির পেছনের সিটে চোখ যায় তার। দেখে একটা মেয়ে জানালার বাইরে মাথা রেখে বসে আছে, খোলা চুলগুলো তার হাওয়ায় উঠছে। থমকালো সে, অবাক দৃষ্টি নিবন্ধ করে একবার আয়নায় তাকায়, আরেকবার পেছনের সিটে দেখে। তড়িঘড়ি করে গাড়ির ব্রেক কষে সে। ব্যাস, হয়ে গেল। গাড়ি থেকে নেমে মেয়েটিকে প্রশ্ন করা শুরু হয়ে গেল তার। প্রান্তিক গভীর কণ্ঠে অচেনা মেয়েটিকে ধমকের স্বরে বলল, এই মেয়ে, বেরিয়ে আসো, বেরিয়ে আসো বলছি। মেয়েটি ডোন্ট কেয়ার ভাব নিয়ে বেরিয়ে আসে গাড়ি থেকে। পরনে তার নীল রঙের টপস আর জিন্স। প্রান্তিক এক পলক পা থেকে মাথা অবধি মেয়েটিকে দেখে গম্ভীর মুখে বলল, নাম কি তোমার? কার? আমার? এইখানে কি তুমি ছাড়া আর কেউ আছে? অর্ষা, আহিয়া মুস্কান অর্ষা আমার নাম। সারা বাড়ি থমথমে পরিবেশ বিরাজ করছে। নীরবতা ভেঙে মিসেস মীরা বললেন, ছোট, তুই একটু শান্ত হ। অর্ষাকে খুঁজে বের করার জন্যই তো লোক পাঠানো হয়েছে। ফ্লোর থেকে নজর সরায় মির্জা, বাড়ির ছোট বউ নিশিতা মির্জা, যার ভয়ে ততষ্ট হয়ে থাকে এ বাড়ির সবাই। স্বামী এরশাদ মির্জা চলে যাওয়ার পর এই পরিবার ব্যবসা সবই তিনি দেখাশোনা করেন। চুলগুলো ছোট ছোট, সব সময় চোখে পড়ে থাকেন সাদা ফ্রেমে চশমা। হাতের ঘড়ির দিকে তাকিয়ে গম্ভীর কণ্ঠে বলে উঠলেন, 24 আওয়ার্সের মধ্যে আমি আমার মেয়েকে আমার সামনে দেখতে চাই, অনলি 24 আওয়ার্স। কথাটি বলে ভদ্র মহিলা সিঁড়ি দিয়ে উপর তলায় ওঠেন। আফরা? মেয়ের কঠিন কণ্ঠে নিজের নাম শুনে ঘাবড়ে যায় আফরা। আমতা আমতা করে মা কিছু বলার আগেই মাকে বলল, আমি সত্যিই জানি না মা, অর্ষা কোথায়? মিসেস মীরা মির্জা মেয়ে আফরাকে পরখ করে দেখলেন এক পলক। না, মেয়ে তার মিথ্যে বলছে না। তাহলে অর্ষা গেল কোথায়? আজ পাতে কাল বিয়ে, অথচ মনে মনে কথাগুলো ভাবতে চিন্তায় অস্থির হয়ে উঠেছে তিনি। এই মেয়ে, তুমি প্রান্তিককে হাজবেন্ড হাজবেন্ড বলছো কেন? কে তুমি? সদর দরজায় ভেতরে প্রবেশ করতেই 20 থেকে 21 বছরের একটি মেয়ে প্রশ্ন করে ওঠে, অর্ষাকে। অর্ষা প্রান্তিকের গম্ভীর চেহারায় এক পলক তাকালো। তার দৃষ্টি অদৃশ্য, অন্যদিকে তাকিয়ে আছে সে। এই মেয়ে, বলছো না কেন? মেয়েটির ডাকে পুনরায় অর্ষা তার দিকে তাকালো। তারপর চুলগুলো হাত দিয়ে পেছনে নিয়ে সোফায় বসে পায়ের ওপর পা রেখে পা খানিকটা হেলাতে হেলাতে বলল, আমার হাজবেন্ড কে? আমি হাজবেন্ড বলবো না তো কি তুমি বলবে? মেয়েটি অবাক নয়নে তাকায় প্রান্তিকের দিকে। সোফা থেকে উঠে প্রান্তিকের সামনে গিয়ে দাঁড়ায়। তারপর বলে, এইসব কি হচ্ছে প্রান্তিক? কে এই মেয়ে? কে আবার? আমার ওয়াইফ। চমকে ওঠে অর্ষা, অবাক দৃষ্টি নিক্ষেপ করে প্রান্তিকের দিকে। প্রান্তিকের ঠোঁটে ফুটে আছে রহস্যময় হাসি। আলফা, তুই সত্যিই জানিস না পরি কোথায়? পড়ার টেবিলে বসে পড়েছিল আফরা। ভাইয়ের দিকে না তাকিয়ে বই দেখতে দেখতে বলল, তোমার কি মনে হয় ভাইয়া আমি জানি অর্ষা কোথায়? সত্যিই জানিস না? না ভাইয়া, সত্যিই জানি না। বিছানায় গিয়ে বসে শাফাত মির্জা, আফরার ভাই। শাফাত অর্ষাকে ভীষণ রকম ভালোবাসে। আফরা আর অর্ষা তারা উভয় তার কাছে সমান। দুজনের মধ্যে কখনো তফাৎ নির্ণয় করেনি সে। আদর করে অর্ষাকে পরি বলে ডাকে শাফাত। শাফাত চিন্তিত ভঙ্গিতে বলে ওঠে, কোথায় গেল পরি? বিয়েটা তো আর হচ্ছিল না, আমরাও তো ছিলাম, ঠিকই ছোট মাকে বুঝিয়ে ফেলতাম। বাইরের কথার দিকে কর্ণপাত করলো না আফরা। তার ধ্যান ভাইয়ের কথায় নয়, ফোনে। আফরা একদিনে তাকিয়ে আছে ফোনের স্ক্রিনে। অর্ষাকে মেসেজ করেছে সে। মেসেজে কুটি কুটি করে লেখা, ঠিকঠাক ভাবে পৌঁছেছিস তো তুই? আমি জানি প্রান্তিক, তুমি মিথ্যে বলছো। এই মেয়েটা তোমার কেউ না। এই মেয়েটা যদি তোমার রিলেটিভের মধ্যে কেউ হতো, আমি অবশ্যই জানতাম। এই মেয়েটা তোমাকে কোনো বিষয়ে ফাঁসিয়েছে, তাই না? কি হলো প্রান্তিক, বলো। এদিকে প্রান্তিক অর্ষার পাশে গিয়ে বসে। ঘামে একাকার সে। ব্লেজার খুলে সোফার এক কোণে রেখে দেয়।
অ্যাশ কালার শার্টটা ঘেমে ভিজে একাকার। শার্টে দুটো বোতাম খুলে কলারটা পেছনে নিয়ে মাথা রাখে সোফায়। অর্ষার দিকে তাকিয়ে টয়াকে বলল, না টয়া, আমি মিথ্যে বলছি না, মেয়েটি সত্যি আমার ওয়াইফ। এদিকে অর্ষা তাকিয়ে থাকে প্রান্তিকের দিকে। আসলে ছেলেটা কি করতে চাইছে তা বুঝতে পারছে না তার অভিজ্ঞ নয়ন জোড়া। রাগান্বিত হয়ে প্রান্তিকের দিকে এগিয়ে যায় টয়া, তারপর বলে, মজার ছলে কি যা তা বলছো প্রান্তিক? আর ইউ ক্রেজি? আই এম ইউর ফিয়ান্সি। আর এই মেয়ে? বড়লোক ছেলে দেখলে মাথা ঠিক থাকে না, তাই না? ঠিকই, কেননা কোনোভাবে নিজের আওতায় এনেছো প্রান্তিককে। তোমার মতো ছোট লোকদের আমার চেনা আছে। মাইন্ড ইওর ল্যাঙ্গুয়েজ। আমাকে দেখে কি ছোট লোক মনে হয় আপনার? অবশ্য কাকে আর কি বলবো, যার মন মানসিকতা এত নিচু তার সাথে অর্ষা কখনো তর্কে জড়ায় না। এসব কথায় কান দিও না বউ। চলো আমরা এখন রুমে গিয়ে একান্ত কিছু সময় কাটাই। থতমত খেয়ে যায় অর্ষা। অর্ষাকে পেয়েছো? ম্যাম আসলে মানে কি মানে করছো? এত মানে না করে বলো অর্ষাকে পেয়েছো কিনা। নিশাত মির্জা চিৎকারে ভয়ে কুঁকড়ে উঠে কালো পোশাক পরিহিত গার্ডরা। কেউ একজন ভয়ে ভয়ে বলল, ওয়ার্সা ম্যামকে আমরা পাইনি ম্যাম, আমাদের হাত থেকে পালিয়েছে। কথাটি বলতে না বলতে যে বলেছে তার গালে কঠোর আওয়াজ প্রকাশিত হলো। দ্বিগুণ চিৎকার করে বলেন, একটা বাচ্চা মেয়েকে ধরতে পারোনি? কিভাবে অর্ষা তোমাদের চোখ ফাঁকি দিয়ে পালিয়ে গেল? কিভাবে? একদম আমার কাছে আসবে না, সরুন সরুন বলছি। কেন সরব বউ? বউয়ের উপর স্বামীর পূর্ণ অধিকার আছে, তা বুঝি তোমাকে কখনো কেউ শেখায়নি? অর্ষা চোখ বন্ধ করে আছে, দেয়ালের সাথে স্পর্শ করে আছে তার পিঠ, সামনে দুহাত ভর দিয়ে দাঁড়িয়ে আছে প্রান্তিক। দেখুন আমি কিন্তু পুলিশ ডাকবো। প্রান্তিক সরে যায় অর্ষা থেকে। তারপর অর্ষা ভাব নিয়ে মনে মনে ভাবলো, পুলিশের ভয় না দেখাতেই ছেড়ে দিল, যাক বেঁচে গেলাম। ঠিক তখনই অর্ষার ভাবনার মাঝে এক বালতি পানি ঢেলে দিল প্রান্তিক। অর্ষাকে হাত দিয়ে টান দিয়ে রহস্যমাখা হাসি দিয়ে বলল, তুমি কি ভেবেছ মেয়ে, আমাকে ভয় দেখালে আমি ভয় পাবো? পুলিশ ডাকলে আমার কিছু হবে না? কিছু না, কারণ তোমার মত অনুযায়ী তুমি আমার ওয়াইফ, আর হাজবেন্ড হিসেবে আমি তোমাকে অনেক কিছুই করতে পারি। গট ইট? অনেক অনেক কিছু মানে মানে হাসে প্রান্তিক। নিঃস্বার্থ চাহনি দেয় অর্ষার দিকে। অর্ষার কানের কাছে গিয়ে ফিসফিস করে বলে ওঠে, আমার বউ হওয়ার শখ জেগেছে তাই না? তাহলে তোমার এই শখটা তো পূরণ করতেই হয় বউ। এদিকে প্রান্তিক ধাক্কা দিয়ে ফেলে দেয় অর্ষাকে। অর্ষার ব্যাপারটা বুঝতে বেশ খানিক সময় লাগলো। প্রান্তিক অর্ষার দিকে তাকিয়ে বলল, আমার বউ সাজার শখ তোমার তাই না? তোমার শখ পূরণ করছি, ওয়েট। মানে? প্রান্তিক অর্ষার কথা কর্ণপাত না করে গার্ডদের মধ্যে একজনকে ডেকে বলল, এক্ষুনি লয়ার জাইনকে কল করো, কুইক। অর্ষা বিছানা থেকে উঠে গিয়ে বলল, লয়ারকে ডাকবে মানে? কি চাইছেন আপনি? বিয়ে করতে চাইছি তোমাকে। যে বিয়ের জন্য বাসা থেকে পালিয়ে এলাম, এখনো সেই বিয়ে আমার পেছনে পড়ে আছে। প্রান্তিক, মেয়েটি কে? অত্যন্ত কঠিন কণ্ঠে কথাটি বললেন প্রান্তিকের মা মিসেস আহানা চৌধুরী। মিসেস আহানা চৌধুরী চৌধুরী ম্যানশনে থাকেন, তার প্রান্তিক তাদের বাগান বাড়িতে। তার মা এতটাই ব্যবসা বাণিজ্যে ব্যস্ত থাকে যে প্রান্তিকে কখনোই সময় দিতে পারেনি। প্রান্তিকের মনে ব্যাপারটা ভীষণ দাগ কাটে, তাই সে আলাদা বাগান বাড়িতে থাকে। মাঝে মাঝে প্রান্তিকের কাজিন টয়া এই বাগান বাড়িতে আসে। টয়াকে প্রান্তিক যদিও পছন্দ করে না, তবে বাধ্য হয়ে সহ্য করতে হয়। মেয়েটা বড্ড গায়ে পড়া টাইপের। এমনটা যে প্রান্তিকের মা মিসেস আহনা চৌধুরী টয়াকে পছন্দ করেন, তিনি তেমন একটা পছন্দ করেন না টয়াকে। টয়া বোনের মেয়ে হওয়া সত্ত্বেও টয়াকে তিনি তার স্বামী নিহাচৌধুরীর থেকে ভীষণ কম পছন্দ করেন। সেটা জেনে আপনি কি করবেন মিসেস আহানা চৌধুরী? প্রান্তিক, আমি জানি তুমি আমার আশাটা ভালোভাবে নাওনি, কিন্তু তাও তোমাকে বলতে হবে মেয়েটি কে। আমি মা হিসেবে জানতেই পারি। কি জানতে পারি না? না, জানতে পারেন না, কারণ আপনি সেই অধিকার হারিয়েছেন। প্রান্তিক, এইটা ভদ্রলোকের বাসা, এটা আপনার চৌধুরী ম্যানশন পাননি যে যা ইচ্ছে তাই করবেন। আর টয়া গিয়ে আপনাকে বলেছে তাই না? টয়াকে বলে দিবেন এইখানে যেন আর না আসে, ওকে আমি নিতে পারছি না। আর কেবলমাত্র আপনার হাজবেন্ড এতটা প্রশ্রয় দিয়েছে বলে মেয়েটা এতটা বার বেড়েছে।
আহানা চৌধুরী বেরিয়ে যান ছেলের কথা শুনে। সেই শান্ত সৃষ্ট ছেলেটা সময়ের সাথে সাথে কেমন জানে বদলে গেল। অর্ষা সিঁড়িতে দাঁড়িয়ে সব কথা শুনছিল, অবাক হয়ে ভাবছে তার আর এই লোকটার ভাগ্যে এতটা মিল কেন। আফরা এবার বেশ ঘাবড়ে যাচ্ছে। ছোট মাথা কেমন দৃষ্টিতে বারবার পরখ করছে কেন? নিশিতা মির্জা বারবার আফরার দিকে তাকিয়ে পরখ করছে আফরাকে। তারপর সোফায় বসে পেপার হাতে নিয়ে চায়ের কাপে চুমুক দিতে দিতে বলল, অর্ষা কোথায় সেটা আর কেউ না জানলেও তুমি জানো। আমি তা খুব ভালো করে জানি আফরা। অর্ষা কোথায়? নিশিতা মির্জার শীতল কণ্ঠ ঠিক হজম করতে পারছে না আফরা। ভয়ে মায়ের দিকে তাকায় সে। তার মা ছোট যাকে কিছু একটা বলতে যাবে, ঠিক সে সময় হাত দিয়ে থামিয়ে দেয় নিশিতা মির্জা বড় যাকে। তুমি কোনো কথা বলো না ভাবি। আফরা যেমন তোমার মেয়ে তেমনি কিন্তু আমারও মেয়ে। অর্ষা আর আফরা আমার কাছে সমান। আমার পাশে এসে বসো। আফরা চুপচাপ গিয়ে সোফায় বসে। আমি তোমাকে কিছুই বলবো না আফরা, তুমি বলো অর্ষা কোথায়? আমি সত্যিই জানি না ছোট মা। আর আমি যদি বলি তুমি জানো অর্ষা কোথায়? কথা বলেন আফরা। তখনই সাফাত উপর থেকে নেমে আসে তার বাবা দুর্যোগ মির্জার সাথে। কি হয়েছে ছোট মা? আমি জানি সাফাত, আফরা জানে অর্ষা কোথায়। কেমন ছোট মা, তুমি চিন্তা করো না, আমি কথা দিচ্ছি আরশাকে তোমার কাছে এনে দিব। আর সত্যি আরফা জানি না আরশা কোথায়, জানলে অবশ্যই আমাকে বলতো। ছোট মাকে জড়িয়ে ধরে কথাটি বলে সাফাত। নিশিতা মির্জার কোনো ছেলে নেই বলে সাফাতকে নিজের ছেলের মতো ভালোবাসেন। নিশিতা মির্জা এক ধ্যানে তাকিয়ে আছে আফরার দিকে। চোখাচোখি হতেই আফরা চোখ নামিয়ে ফেলে। তৎক্ষণাৎ নিশিতা মির্জা বললেন, তোমার ফোনটা দাও আফরা। আহানা চৌধুরী বাসায় ঢুকতে টয়ান একা কান্না কেঁদে দিল। বলল, আমার কথা মিললো তো খালামণি? দেখলে তো মেয়েটিকে? শোন টয়া, তুই জানিস প্রান্তিক তোকে পছন্দ করে না, তাও তুই কেন ওর পিছনে পড়ে আছিস? তোর আঙ্কেল যতই বলুক এক হাতে কিন্তু তালি বাজে না। আমার ছেলে আমার পছন্দ অনুযায়ী বিয়ে করবে আহানা। কথাটি বলতে বলতে সিঁড়ি দিয়ে নামছে নীল চৌধুরী। আহানা মির্জা তাচ্ছিল্য করে হাসে, ততপর বলে, ছেলেটা শুধু তোমার একা নয় নিলয়, প্রান্তিককে তাকে বিয়ে করতে হবে আহানা। আমার ছেলে আমার পছন্দ অনুযায়ী বিয়ে করবে। আর তুমি ভালো করে জানো পাত্রী আমার ঠিক করা। প্রান্তিক টয়াকেই বিয়ে করবে, টয়াই হবে এই বাড়ির বউ। না, এই বাড়ির পুত্রবধূ হবে মির্জা কোম্পানির অনার নিশিতা মির্জার মেয়ে অর্ষা মির্জা। দিস ইজ দ্য ফাইনাল। আই ডোন্ট ওয়ান্ট টু সে এনিথিং মোর অ্যাবাউট দিস। বউ, এখন সাইন করছো না কেন? সাইন করো, নয়তো আমি তোমার মিস্টার হাজবেন্ড হব কেমন করে? প্রান্তিক বেশ রসিকতা নিয়ে কথাটি বললে অর্ষাকে। অর্ষার মুখমণ্ডল দেখে মনে মনে ভীষণ হাসি পাচ্ছে প্রান্তিকের। তাও সে হাসিটা প্রকাশ করলো না। আমি সাইন করব না, আমি এখান থেকে চলে যাব। অর্ষা উঠে যেতে চাইলে হাত ধরে ফেলে প্রান্তিক। গম্ভীর কণ্ঠে বলল, বসো, এক পাও নড়বে না তুমি। সাইন করো। করব না বললাম তো। আজব লোক তো আপনি। চেনেন না জানেন একটা মেয়েকে বিয়ে করার জন্য উন্মাদ হয়ে গেছেন। ও মা, তুমি চিনো না জানো না একটা ইয়াং হ্যান্ডসাম ছেলেকে জামাই বানিয়ে ফেলতে পারো, আর আমি বউ বানাতে পারবো না? যদিও আমি জানি আমি খুব স্মার্ট একজন পুরুষ, কিন্তু তাই বলে জামাই বানিয়ে ফেলবে? অনেকটা অ্যাটিটিউড নিয়ে কথাটি বলল প্রান্তিক। অর্ষা ফিক করে হেসে ফেলে। হাসতে হাসতে পড়ে যাওয়ার অবস্থা মেয়েটার। লয়ার জয়েন হাঁ করে তাকিয়ে আছে অর্ষার দিকে। গার্ড দাও। প্রান্তিক চারিদিকে চোখ বুলিয়ে চিৎকার করে বলল, এই মেয়ে, স্টপ। পাগলের মতো হাসছো কেন? আজব। অর্ষা চুপ হয়ে যায় ধমক শুনে। আবার কয়েক মিনিট পর হেসে ফেলে। হাসতে হাসতে বলে, আমার হাসি পেলে আমি কি করব? আজব তো। আর একবার হাসলে। প্রান্তিক থ্রেট শুনে চুপসে যায় অর্ষা। চারদিকে তাকালো সে। সবাই তার দিকেই তাকিয়ে আছে। বুঝতে পারলো ভুল জায়গায় ভুল কাজটা করে ফেলেছে সে। অর্ষার দিকে চোখ রাঙিয়ে তাকিয়ে আছে, সাথে সাথে চোখ নামিয়ে ফেলে। এই চোখে তাকাবে না সে। এই চোখে আগুন জ্বলছে আপাতত। প্রান্তিক দাঁতে দাঁত চেপে বলল, অনেক তো দাঁত বের করে হেসেছো, এখন সাইন করো। করব না। অর্ষার হাত টান দিয়ে নিজের কোলে অর্ষাকে বসায় প্রান্তিক। থতমত খেয়ে যায় অর্ষা। গার্ডরা সবাই সাথে সাথে মাথা নিচু করে ফ্লোরে রাখে। মস্তিষ্ক অচল হয়ে পড়েছে অর্ষার। চোখ বন্ধ করে আছে সে।
তাকাবে না প্রান্তিকের চোখের দিকে। এই চোখে নিশ্চয়ই কিছু আছে, নয়তো এমন অদ্ভুত অনুভূতি কাজ করছে কেন তার মনে? চোখ বন্ধ করেই সাইন করবে? আমি সাইন করব না। শুনো মেয়ে, তোমার চোখে দেখেছি আমার সর্বনাশ। যেই সর্বনাশের দাবদাহে তাপে পুড়ে ছারখার হচ্ছি আমি। এ কেমন অনুভূতি সে কি তুমি বলতে পারো? বলতে পারো কেন এমন কাতর ভাবনা আমায় স্পর্শ করেছে? মিনমিক নিয়ে কথাটা বলল প্রান্তিক। আফরা ভয়ে ভয়ে ভাবছে কখন ছোট মায়ের হাত থেকে ফোনটা সে পাবে। দুর্জয় মির্জা বলল, কিছু পেলে ভাবি? খুঁজছি, ভালো করে দেখে বলছি। কিছুই পাবে না ছোট মা, কারণ সত্যি আরফা জানি না। নিশিতা মির্জা ফোন থেকে দৃষ্টি সরিয়ে বলল, ঠিকই বলছো সাফওয়াত, আফরা কিছুই জানে না। অর্ষা কিভাবে পারলো বলো তো এইভাবে চলে যেতে? আমার কথা একবারও ভাবলো না। আরশা ফিরে আসবে ছোট মা, চলো মিটিং আছে না অফিসে। নিশিতা মির্জা আফরার ফোন আফরার হাতে দিয়ে বেরিয়ে পড়ল সাফওয়াত আর দুর্জয় মির্জার সাথে অফিসের উদ্দেশ্যে। আফরা ফোনটা হাতে নিয়ে মনে মনে বিড়বিড় করে বলল, ভাগ্যিস সব মেসেজ ডিলিট করে দিয়েছিলাম। নিশিতা মির্জা পিছু ফিরে আফরার দিকে তাকিয়ে ভাবে, আমি জানি তুমি জানো অর্ষা কোথায়। তোমাকে চোখে চোখে রাখতে হবে আফরা। এক প্রকার জোর করে প্রান্তিক অর্ষার দ্বারা সাইন করিয়ে নেয়। অর্ষা আকস্মিক ঘটনা ঘোর কাটাতে পারছে না। প্রান্তিকের হাত ঝাপটে মেরে বিদ্যুৎ গতিতে ড্রয়িং রুম ত্যাগ করে। প্রান্তিক অর্ষার যাওয়ার পানে তাকিয়ে থাকে। লয়ার জাইন প্রান্তিকের দিকে এক পলক তাকিয়ে ফাইল ল্যাগেজে গুছিয়ে রাখতে রাখতে বলল, জোর করে বিয়ে করাটা কি উচিত হচ্ছে প্রান্তিক? এতদিন তো তোরাই বললি বিয়ে করিস না কেন, বিয়ে করিস না কেন, আর এখন যে বিয়ে করলাম তাতেই সমস্যা? হে প্রান্তিক, তুই প্রান্তিক চৌধুরী, শহরের টপ বিজনেসম্যান। বিয়ের মতো একটা কাজ এইভাবে সেরে ফেলা উচিত হয়নি। কামন জাইন, অনুষ্ঠান তো হবেই তাই না? সচিল অ্যারেঞ্জমেন্ট করবি? অফকোর্স। প্রান্তিক চৌধুরী বিয়ে করেছে আর কেউ জানবে না? তা কি করে হয়? সবারও তো দেখা উচিত মিসেস চৌধুরীকে, তাই না? অর্ষা দরজা লাগিয়ে বিছানায় গড়িয়ে গড়িয়ে পড়ে। কান্না আজ বাদ মানছে না। যে বিয়ে করবে না বলে যে বাড়ি থেকে পালিয়ে একটি অচেনা ছেলেকে স্বামী বানিয়ে ফেলেছিল আশ্রয়স্থলের জন্য, সেই বিয়ে আজ তার হাতে সুতো বেঁধে দিয়েছে। কিভাবে পারলো ছেলেটা এমন করতে? অথচ ফেসবুক পেজে দেখেছিল প্রান্তিক চৌধুরী অত্যন্ত সুশীল মনের অধিকারী, অথচ এখন দেখছে তার উল্টোটা। না, আমি এই বিয়ে মানি না, মানি না এই বিয়ে আমি। কথাটা বলে বিছানার পাশে রাখা ফ্লাওয়ার বাসটা ছুঁড়ে ফ্লোরে ফেলে দেয় অর্ষা। একজন গার্ডের কথা শুনে প্রান্তিক উপরে অর্ষার রুমের দিকে পরক করলো। কি একটা ভেবে যেন সোফা থেকে উঠে সিঁড়ি দিয়ে উপর উঠলো। দরজায় কড়া নাড়ছে বারবার, কিন্তু কোনো সারা শব্দ করছে না অর্ষা। প্রান্তিক পুনরায় কড়া নেড়ে বলল, এত রাগ কার সাথে দেখাচ্ছ বউ? আমার বাড়ির জিনিস কি আমার শ্বশুরের সম্পত্তি যে তুমি এইভাবে ভাঙচুর করছো? অর্ষা ভেতরে বিছানায় হাঁটুতে দুহাত ভাঁজ করে রেখে কাঁদছিল। প্রান্তিকের এমন কথা শুনে কিছুটা বিরক্ত লেগে গেছে তার। দরজা খুলতেই প্রান্তিক রুমে ঢুকতে ঢুকতে বলল, আমার শখের ফুলের তোড়াটা এইভাবে ভেঙে ফেললে? ইটস ভেরি ব্যাড বউ, ইটস ভেরি ব্যাড। কথাটি বলে প্রান্তিক বিছানায় ধপ করে শুয়ে পড়ে। দরজার দিকে তাকিয়ে দেখে অর্ষা রাগে ফুঁসেছে। প্রান্তিক আলতো রসিক স্বরে বলল, ইস মাথাটা ব্যথা করছে বউ, মাথাটা টিপে দাও তো। অর্ষা এতক্ষণ চুপ ছিল। প্রান্তিকের এমন গা ছাড়া কথা শুনে বলল, নিজের শ্বশুর বাড়ি থেকে কি কাজের বউ এনেছেন যে কাজ করাবেন? না বউ, কাজের বুয়া না, তোমাকে এনেছি। আর স্বামীর সেবা করা স্ত্রীর দায়িত্ব, তা বোধহয় তোমাকে কেউ শিখায়নি, তাই না বউ? সমস্যা নেই, আজ রাতে আমি শিখাবো। এদিকে রাতের কথা শুনে ভরকে যায় অর্ষা। অর্ষা তোতলিয়ে বলে, আজ রাতে মানে? এদিকে প্রান্তিক কিছু বলতে যাবে তার আগে দুজন মেয়ে রুমে নক করে। দুজন মেয়ে পার্লার থেকে এসেছে। অতি সাদামাটা ভাবে অর্ষা ছিল সাইন করার সময়। প্রান্তিক চায় এখন অর্ষাকে বউ রূপে সাজাতে, তাই পার্লার থেকে লোক আনিয়েছে। প্রান্তিক রুম থেকে বেরিয়ে যাচ্ছিল, ঠিক তখনই দরজার সামনে থেকে আবার ফিরে এসে অর্ষাকে মিনমিনিয়ে বলল, রেডি থেকো বউ, আজ তোমাকে আদর শিখাবো, অসভ্য আদর। খালামণি, প্রান্তিক ওই মেয়েটাকে বিয়ে করে ফেলেছে, অথচ তোমরা কেউ কিচ্ছু বলছো না। আঙ্কেল, তুমিও না? কাম অন টয়া মামনি, ওই মেয়েকে এই বাড়িতে কেউ কখনো মেনে নিব না। কাজেই প্রান্তিক তোমাকে বিয়ে করতে বাধ্য। নিলয়, তুমি ভুলে যাচ্ছ
প্রান্তিক চৌধুরী ম্যানশনের আশাই নেই। কাজেই কে মেনে নিল অথবা না নিল তাতে তার কোনো যায় আসে না। আহানা, তুমি মা হয়ে মেনে নিচ্ছ তোমার ছেলের এই কাজকে? আমরা ওর কেউ না? আমাদেরকে ছাড়া চেনা নেই জানা নেই একটা মেয়েকে বিয়ে করে ফেললো। কখনো বাবার দায়িত্ব পালন করেছো? তুমি কখনো মায়ের দায়িত্ব পালন করেছো? আমরা কেউ নিজের সন্তানকে আগলে রাখতে পারিনি, কাজেই আমাদের উপর সন্তানের এই অনীহা স্বভাবই স্বাভাবিক। নিলয়, স্টপ মম এন্ড ড্যাড, এনাফ ইজ এনাফ। সকালে তোমাদের ঝগড়া শুনে ঘুম থেকে ওঠা আমার রোজকার রুটিন হয়ে গেছে। নাও স্টপ দিস। কথাগুলো বিরক্ত কণ্ঠে বলতে বলতে উপরতলা থেকে নেমে আসে প্রান্তিকের ছোট ভাই অর্ণিক। তার পাশেই রয়েছে তার ছোট বোন পর্ণা। ঝগড়াটা তো তোমার বাবাই প্রথমে শুরু করে। এনিওয়ে, আমার লেট হয়ে যাচ্ছে, আমি অফিসে যাচ্ছি। পর্ণা, ব্রেকফাস্ট করেছো? ইয়েস মম। চলো, তোমাকে কলেজে ড্রপ করে দিয়ে আমাকে অফিসে যেতে হবে। অর্ণিক, তুমিও তো যাবে ভার্সিটিতে, তাই না? নো মম, আজকে আমি ভার্সিটিতে যাব না। আজ আমি ফ্রেন্ডদের সাথে ঘুরতে যাব। সো বাই, সি ইউ। কথাগুলো বলে তড়িঘড়ি করে বাসা থেকে বেরিয়ে যায় অর্ণিক। মিসেস আহনা চৌধুরী দীর্ঘশ্বাস ফেলেন। অর্ণিক প্রান্তিকের অপোজিট। যেদিকে প্রান্তিক শান্ত স্বভাবের ছেলে, সেদিক থেকে অর্ণিক তার বিপরীত। চঞ্চল ঘোরাঘুরি, ফ্রেন্ড সার্কেল নিয়ে তার প্রতিদিন। রাত করে বাড়ি ফেরা, পার্টিতে যাওয়া, সব তার মাঝে বিদ্যমান। প্রান্তিক এই বাড়ি থেকে বাগান বাড়িতে চলে যাওয়ার পর তার এইসব আরো বেড়ে গেছে। প্রান্তিক থাকাতে এসবের সুযোগ একদমই পেত না সে। এখনো হয়? প্রান্তিক আর কিছু বলতে পারল না। অর্ষাকে লাল লেহেঙ্গাতে কি সুন্দর লাগছে, এ যেন আকাশের পরী। প্রান্তিক দেখতে এসেছিল সাজ কমপ্লিট হয়েছে কিনা। এসে অর্ষাকে দেখে থমকে গেছে সে। অর্ষা আয়না দিয়ে প্রান্তিকের এমন চাহনি দেখে পেছনে তাকালো। অর্ষা চোখোচোখি হতে প্রান্তিক নিজেকে সামনে বলল, বাহ, আমার বউকে তো বেশ সুন্দর লাগছে। যদিও মেকআপ বেশির জন্য সুন্দর লাগছে, এমনিতে তো পুরাই পেতনি। এদিকে অর্ষা উঠে দাঁড়ায়। মেয়েগুলোর দিকে এক পলক তাকাতেই মেয়েগুলো বাইরে চলে যায়। অর্ষা কোমরে দুহাত গুজে রেগে গজগজ করে বলল, আপনি কি বলতে চান? আমি মেকআপ সুন্দরী? ওমা বউ, তুমি জানো না মেয়েরা যে মেকআপ সুন্দরী? কত মেয়ের কাছে গিয়ে দেখেছেন যে তারা মেকআপ মাখে? এটা মেয়েদের সৌন্দর্যের আসল রহস্য বউ। শাট আপ। প্রান্তিক কিছু না বলে অর্ষার হাত ধরে হেঁচকি দিয়ে কাছে টেনে আনে। কোমরে এক হাত রাখে। অর্ষা চোখ বন্ধ করে ফেলে। নিঃশ্বাস ঘন হয়ে আসে তার। প্রান্তিক অর্ষার একদম কাছে গিয়ে বলে, বউ লজ্জা পেও না, তোমার এই লজ্জা মাখা চেহারা আমায় বড্ড কাছে টানে। চোখ মেলে অর্ষা। তখনই আকস্মিক ভাবে অর্ষার ঠোঁটের সাথে ঠোঁট মিশিয়ে দেয় প্রান্তিক। অর্ষার প্রান্তিকের পিঠে আলতো হাতের কয়েকটা কিল বসিয়ে দেয়। খানিকক্ষণ পরে প্রান্তিক ছেড়ে দেয় অর্ষাকে। নিজের ঠোঁট হাত দিয়ে মুছে আলতো শব্দ করে হেসে বলল, বিয়ের মিষ্টি মানুষ বলে তিতা, কিন্তু এই মুহূর্তে আমার তো মনে হচ্ছে মিষ্টি বউ। এদিকে কথাটি বলেই হেসে চলে যায় প্রান্তিক। অর্ষার হার্টবিট বারবার ওঠানামা করছে। একটু আগের ঘটনা স্বপ্নের মতো মনে হচ্ছে তার। ঠোঁটে আঙুল রাখে সে, রক্ত বের হচ্ছে। ড্রেসিং টেবিলের সামনে গিয়ে গুটিয়ে গুটিয়ে নিজেকে পরখ করে সে। একটু আগে কত সাদামাটা ছিল, এই মুহূর্ত থেকে কি হবে তার জীবনে? যে পরিবর্তন আনতে চায়নি সেই পরিবর্তনই হবে জীবন। কেমন আছেন মিসেস মির্জা? আলহামদুলিল্লাহ মিসেস চৌধুরী, আপনি? আলহামদুলিল্লাহ। বেশ হাসি মুখে কুশল বিনিময় করলো মিসেস নিশিতা মির্জা আর মিসেস আহানা চৌধুরী। বেশ ভালোই হয়েছে আজকে এই মিটিংটাতে দুজন গ্রুপ হয়ে, কি বলেন মিসেস মির্জা? তা তো অবশ্যই। আপনাদের কোম্পানির সাথে আমাদের কোম্পানি কাজ করবে, সেটা এক স্বপ্নের সমতুল্য। এ আমাদের অনেক দিনের সাধনা মিসেস চৌধুরী। কি যে বলেন না আপনি! আর তাছাড়া আমাদের সম্পর্কটা তো এখন শুধু বিজনেসের ক্ষেত্রে নয়, আত্মীয়তার ক্ষেত্রেও বেশ এগিয়ে। মিসেস চৌধুরী প্রান্তিকের বিয়ে করার ব্যাপারটা বেশ সুন্দরভাবে এড়িয়ে গেলেন। মিসেস নিশিতা এড়িয়ে যায়। তারপর ভদ্রতার খাতিরে হেসে বললেন, জি জি, তা তো অবশ্যই। এদিকে অর্ষাকে নিচে নামানো হয়েছে। সোফায় বসে আছে সে। এখন সন্ধ্যা 7টা বাজে। অর্ষার সামনে বসে আছে প্রান্তিক। এখনই সে বাইরে চলে গেল। পায়ের মোজা খুলতে খুলতে বাড়ির চারিদিকে তাকালো সে। না, অল্প সময়ের মাঝে বাড়িটা সুন্দরভাবে সাজিয়ে ফেলেছে কর্মচারীরা। অর্ষার দিকে তাকিয়ে দেখে তাকে। এই গরমে ভারী গহনা শাড়ি দিয়ে বসে থাকতে পারছে না সে। তা তার মুখমণ্ডলে ভাসমান।
মনে মনে হয়তো প্রান্তিক ইতিমধ্যে হাজার কথা শুনিয়ে ফেলেছে। প্রকাশ না করলেও বেশ বুঝতে পারছে প্রান্তিক। প্রান্তিক একজন কর্মচারীর উদ্দেশ্য করে বলল, আমাদের বাসর ঘর এখনো সাজানো হয়নি। অর্ষা তাকায় প্রান্তিকের দিকে, মিনমিনে বলে, বজ্জাত বেটা, মুখে লজ্জা শরম কিছুই নেই। এইভাবে এই সন্ধ্যায় সং সাজিয়ে বসিয়ে রাখার কোনো মানে আছে? আজব, সে তো এই বিয়েই মানে না। বাসরাত তো আকাশ পাতাল। কখনোই এক ঘরে এই ছেলের সাথে থাকা যাবে না। আমাকে কিছু একটা করতে হবে। কথাটি মনে মনে ভাবতে অর্ষা চিৎকার দিয়ে বলল, মানি না, আমি এই বিয়ে মানি না। আচমকা অর্ষার এমন পরিবর্তন দেখে চমকে উঠে প্রান্তিক। ব্যাপারটা বুঝতে পেরে শব্দ করে হেসে ফেলল সে। তারপর উচ্চস্বরে বলল, কে কোথায় আছিস? ডক্টরকে কল দে, আমার বউয়ের নেরি রোগ দেখা দিয়েছে। লজ্জা থাকা উচিত আপনার। একটা মেয়ের অসহায়ত্বের সুযোগ নিয়েছেন আপনি। লজ্জা থাকবে কেমন করে বউ? লজ্জা তো আমি তোমার কাছে বিক্রি করে দিয়েছি। অর্ষা অবাক হয়ে ভাবে কতটা নির্লজ্জ বলে একটা মানুষ এসব বলতে পারে। তখনই কলিং বেল বেজে ওঠে। একজন সার্ভেন্ট গিয়ে দরজা খুলে। তখনই তড়িঘড়ি করে কেউ একজন এসে প্রান্তিককে জড়িয়ে ধরে। হাউ আর ইউ ব্রো? প্রান্তিক গম্ভীর মুখে ভাইকে জড়িয়ে ধরে বলে, ভালো আছি, তুই কেমন আছিস অর্ণিক? প্রান্তিককে বরাবরই সবাই গাম্ভীর্য মুখমণ্ডলে দেখে অভ্যস্ত। কিভাবে ভালো থাকবো ব্রো তোমাকে ছাড়া? ফিরে চলো না ব্রো প্লিজ। কথাটি বলতে মধুরূপে অর্ষার দিকে চোখ যায় অর্ণিকের। ফালতু হেসে অর্ষার হাত ধরে বলল, কেমন আছেন ভাবি? অর্ষা অবাক হয়। কতটা মিশুক স্বভাবের হলে এভাবে হাত ধরে সংকোচ ছাড়াই এমন ভাবে কথা বলতে পারে মানুষ। মনে হয় সে অর্ষাকে আগে থেকেই চেনে। অর্ষা বুঝতে পারে ছেলেটা দাম্ভিক মানুষটার ভাই। অর্ষা ভদ্রতার খাতিরে মুচকে এসে বলল, আলহামদুলিল্লাহ ভাইয়া, আপনি? কিভাবে ভালো থাকি? নিজের ভাই একা একা বিয়ে করে ফেললো। বাই দ্য ওয়ে ভাবি, আপনার কোনো বোন আছে? না মানে আপনার মতো সুন্দরী হলে আমি বিয়ে করে ফেলবো, ভালো না? এক ঘরে দুই বোন, কি বলো ব্রো? একদম। তা ব্রো, হবে নাকি পার্টি ফর মাই নিউ ভাবি? অবভিয়াসলি অর্ণিক, হোয়াই নট? 2 দিন পর রিসেপশন রেখেছি। আমাদের মেনশনে করবে ব্রো? না, অসম্ভব। মন খারাপ হয়ে যায় অনেকের। প্রান্তিক বুঝতে পারে ভাইয়ের মন খারাপ, তবে সে এই প্রাণহীন বাড়িতে আর ফিরতে যায় না। ভাইয়ের কাঁধে হাত রেখে বলল, তুই এখান থেকে যা অর্ণিক, রিসেপশনের দায়িত্বটা তুই নে। ইয়েস ব্রো, এই কথাটাই ঠিক। ঠিক এই কথাটাই তোমার মুখ থেকে শুনতে চেয়েছিলাম। আপনি দরজা বন্ধ করলেন কেন? আপনি এই বিয়ে মানি না। একদম একদম আমার কাছে আসবে না বলে দিলাম। অর্ষা পা পিছুতে পিছুতে কথাগুলো বলে প্রান্তিককে। অর্ষা এক পা পিছুচ্ছে তো প্রান্তিক এক পায়ে করছে। অর্ষা ভীত চাহনি দিয়ে তাকিয়ে আছে প্রান্তিকের দিকে। না, এবার বুঝে আর রক্ষা নেই তার। বউ, এইভাবে দূরে দূরে থাকলে আদর শেখাবো কিভাবে তোমাকে? আমি চাই না আপনার ওই অসভ্য আদর। একদম কাছে আসবেন না, খুব খারাপ হয়ে যাবে কিন্তু। আচ্ছা তাই? তাহলে তো কি খারাপ হয় তা একটু দেখতেই হয়। অর্ষা অবস্থা বেগতিক থেকে কাঙ্ক্ষিত জিনিসটা বের করে ছুরি দেখে বলল, আমার কাছে আসলে একদম পেটে ছুরি বসিয়ে দেব, বুঝতে পেরেছেন? প্রান্তিক পা থামিয়ে একটা ডোন্ট কেয়ার নিঃশ্বাস ফেলে বিছানায় শুয়ে পড়ে। তারপর ভাব নিয়ে বলল, ওকে ট্রাই বউ। এই একদম আমাকে বউ বউ ডাকবেন না, যত সব অদ্ভুত ব্যাপার স্যাপার। বউকে বউ ডাকবো না তো শালিকা রাখবো? আমার তো বোধহয় শালিকা আছে, তাই না বউ? কথায় কথায় প্রান্তিকের এই বউ বউ ডাক বিরক্ত লাগছে অর্ষার। প্রান্তিক দেখলেও অর্ষা কোনো একটা ভাবনায় মশগুল, তাই ধীরে ধীরে গিয়ে ধরে ফেলে অর্ষাকে। হাত থেকে ছুরিটা কেড়ে নেয় সে। তারপর অর্ষাকে নিজের সাথে মিশিয়ে নেয়। অর্ষা চোখের দিকে তাকিয়ে বলল, আমার পেটে ছুরি বসিয়ে দিবে তাই না? এখন তোমার গালে আমার। এই বলে মিনমিনিয়ে হাসে প্রান্তিক। অর্ষা চোখ বড় বড় করে তাকিয়ে থাকে প্রান্তিকের দিকে। কি বলছে এই ছেলে? মাথা ব্যথা বোধ হয় ছেলেটা সত্যিই গেল। কি অসভ্য লোক। অর্ণব, প্রান্তিককে আমার জালে ফাঁসাতে পারলাম কোথায়? এর আগেই তো প্রান্তিক অন্য মেয়েকে বিয়ে করে ফেলেছে। লাখ লাখ টাকার মালিক প্রান্তিক চৌধুরী, আর তুমি তাকে ফাঁসাতে পারলে না বেবি? লিচেন, আমরা টাকার দরকার, ওকে ফাঁসাও যেভাবেই হোক। ওর সব প্রপার্টি নিজের হাতে আনো, এরপর আমরা দুজন এই চিঠি থেকে বাইরের কান্ট্রিতে চলে যাব। কথাটা বলে বিশ্রীভাবে হেসে ফেলে টয়া আর অর্ণব। কি রে ছোট, কিছু খাচ্ছিস না যে? বড় জয়ের কথা কোনো উত্তর দিলেন না মিসেস নিশিতা মির্জা। সাফওয়াত আর নিজের ছেলের দিকে তাকান তানিশা মির্জা। সাফওয়াত মায়ের দৃষ্টি বুঝতে পেরে নিশিতা মির্জাকে বলল, ছোট মা খেয়ে নাও, নয়তো শিখ হয়ে পড়বি। আর তুমি কি শিখ হয়ে পড়লে আমরা সবকিছু একা সামলাতে পারবো না। কি করে খাই সাফওয়াত?
অর্ষা কোথায়, কি করছে, কি খাচ্ছে, কেমন আছে, ওদের ঠিক আছে কিনা তা তো জানতে পারছি না। নিজের চশমাটা খুলে খাবার টেবিলে রাখলেন মিসেস নিশিতা মির্জা। চোখের আলতো পানি মুছে বিষণ্ণভাবে বললেন, অর্ষার বাবা যখন মারা যায় তখন আমার বাবার বাড়ির মানুষ বলেছিল, ওখানে থেকে কি করবি, চলে আয়, তোর অত একটা জীবন আছে, মেয়ের কথা ভেবে নিজের জীবন নষ্ট করে দিবি, তা কেমন করে হয়। কিন্তু আমি সেদিন চাইনি, বলেছিলাম নির্জা বাড়ি আমার সব, অর্ষাকে ঘিরেই আমার জীবন। কিন্তু আজ আমার সেই জীবন তো তার মায়ের মর্ম বুঝেনি সাফওয়াত। টেবিলে বসা সবাই চুপ। নিশিতা মির্জা ভুল কিছু বলেনি। সবচেয়ে খারাপ লাগছে আফরার। সে অর্ষার ভালো চাইতে গিয়ে কোনোভাবে ক্ষতি করে বসলো না তো। আফরার মা মিসেস মির্জা নিশিতা মির্জার কাঁধে হাত রাখলেন, তারপর সান্ত্বনা দিয়ে বললেন, অর্ষা ঠিক আছে ছোট, চিন্তা করিস না, ওকে খোঁজার চেষ্টা তো আমরা করছি, ঠিক পেয়ে যাব। হ্যাঁ ভাবি, তুমি চিন্তা করো না। তাছাড়া গাতরা তো দিন রাত এক করে দিচ্ছে অর্ষাকে খুঁজতে, কাজেই খুব তাড়াতাড়ি বাড়ি মেরে বাড়ি ফিরে আসবে। না, এখন বোধহয় একবার অর্ষার সাথে দেখা করতেই হবে। অনেক শুয়ে শুয়ে দেখছিল ভাইয়ের বিয়ের রিসেপশনের ডেকোরেশন কেমন ভাবে করবে। সবগুলো থিম দেখছে, একটাও তার মনের মতো হচ্ছে না। এদিকে সময় একদম নেই বললেই চলে। হঠাৎ ফোন আসে তার ফোনে। ফোনের স্ক্রিনে ভেসে ওঠে অর্নিক। ভাবছে কল রিসিভ করবে কি করবে না। খানিক ভেবে কল ধরলো। ওপাশ থেকে গম্ভীর কণ্ঠে বলল, তুমি কোথায় অর্নিক? বন্ধুদের সাথেই কি সারা জীবন থাকবে? বন্ধুরা তোমার জীবন পার করে দিবে? বিজনেসেও জয়েন করছো না, তোমাকে নিয়ে সংকটে পড়তে হবে দেখছি। কাম অন মম, এইসব জ্ঞান শুনতে আর ইচ্ছে করছে না। এজন্যই ব্রো চলে এসছে ও বাড়ি থেকে। এখন আমিও বাড়িতে না গেলে বেঁচে যাই। কি কি বললে তুমি? আহানা চৌধুরী অবাক হয়ে ছেলের কথা শুনে, সাথে হতাশও হয়। দুই ছেলের মধ্যে তার এই বিজনেস কতটা দূরত্ব বাড়িয়ে দিচ্ছে। অর্নিক হাফ ছেড়ে বেঁচে যায় কল কেটে দেওয়ার পর। সে আবার ফেসবুক ঢুকলেও হঠাৎ চোখে পড়া একটা নীল লেহেঙ্গা পরা মেয়ের প্রোফাইল পিকচার, তবে মুখটা স্টিকার দিয়ে ঢাকা। সে আইডিতে ঢুকে ঘুরতে থাকা পুরোটা আইডি, সব পিক এই মুখে মাস্ক পরা কম বেশ। ওয়াও, কি সুন্দর মেয়েটা। অনেক দেরি করে না, মেসেজ দেয় মেয়েটিকে, হে মিসেস বিউটিফুল গার্ল। খাবার সেরে রুমে আসে আফরা। বসে বসে পড়ছিল সে, তখনই মেসেজ আসে তার ফোনে। হাত নেয় ফোনটা, ফোনের স্ক্রিনে মেসেঞ্জার দেখে, হেই মিসেস বিউটিফুল গার্ল। ছেলেটা কি বোকা, আমাকে দেখে কি বিবাহিত মনে হয়? আজব। আফরা রিপ্লাই দেয়, মিসেস না মিস হবে, আর আমি বিউটিফুল তা আমি জানি, বলতে হবে না। সাথে সাথে সিন করে ছেলেটি। তারপর ওপাশ থেকে রিপ্লাই আসে, সরি মিস আরফা, আরফা মির্জা। ইয়েস মিস আফরা মির্জা, আমি অর্নিক চৌধুরী। তো তো আমি কি করব? প্রেম করবেন? সকালের স্নিগ্ধ আলো চোখের উপর পড়তে ছোট ছোট করে চোখ মেলে অর্ষা। কারো বুকে আবদ্ধ পরক করতে লাফিয়ে উঠে সে। বিছানায় সেই সুদর্শন যুবকটাকে দেখে চমকে উঠে সে। তড়ি করে করে নিজেকে পরক করে। না, শাড়ি টাড়ি সব ঠিকই আছে। অর্ষা মাথায় হাত রেখে ভাবতে থাকে গতকাল রাতের ঘটনা। গতকাল রাত। বউ, এই জুসটা খেয়ে নাও, ভালো লাগবে। গরমে বোধহয় তোমার ঠান্ডা কিছু খাওয়ার ইচ্ছে হচ্ছে, তুমি না বললেও আমি বুঝতে পারি। অর্ষা অবাক হয় ছেলেটার কথা শুনে। আসলেই তো, এখন তার সত্যি আইস জাতীয় কিছু খেতে ভীষণ ইচ্ছা করছিল। ছেলেটা বুঝলো কেমন করে? অর্ষার দিকে একদিনে তাকিয়েছিল প্রান্তিক। সে যেন অর্ষার মনে প্রশ্নটি শুনতে পেল। চুলগুলো আয়নার সামনে গিয়ে পেছনে নিতে নিতে বলল, আই নো যে আমি ওভার ব্রিলিয়েন্ট, কাজে অবাক হওয়ার কিছুই নেই। তাই তোমার মনের সব কথা জানা অস্বাভাবিক কিছু নয়। নিজের ঢোল নিজে পেটানো উচিত নয়। তুমি কি খাবে নাকি আমি খেয়ে ফেলবো বউ? যা গরম পড়েছে। অর্ষা চট করে জুসটা নিয়ে নেয়। এক ঢোকে সম্পূর্ণটা শেষ করে সে। ব্যাস, এরপর তার আর কিছু মনে নেই। রাতের কথা ভাবতে চিৎকার করে ওঠে অর্ষা। অর্ষার চিৎকারের শব্দে নড়ে চড়ে ওঠে প্রান্তিক। ঘুম জড়ানো কণ্ঠে বলে, কি আজব, এখন কি ঘুমাতেও দিবে না আমায়? সারা রাত ঘুমাতে পারিনি। কি সারা রাত ঘুমোতে পারেনি মানে? সকাল সকাল কি শুরু করলে বউ? তোমার জন্য কি এখন শান্তিতে একটু ঘুমাতে পারবো না? এই সকাল সকাল আপনার এই বউ ন্যাকামি ডাকা অফ করে বলুন, আমার সাথে গতকাল রাতে কি করেছেন বলুন। আমার বউয়ের তো দেখছি আজকাল স্মৃতিশক্তি কম, ইতিমধ্যেই ভুলে গেলে। বলুন কি করেছেন? কি আবার রোম্যান্স? অর্ষা অবাকের চরম সীমানা পৌঁছে গেছে। অবাক হয়ে বলল, রোম্যান্স মানে?
এই আপনি আমার সাথে কি করছেন? অর্ষার ঘাবড়ানোর কথা ধরন দেখে হেসে ফেলে প্রান্তিক। অর্ষার দিকে তাকে এক চোখ টিপ দিয়ে বলল, আরো লাগবে নাকি আদর বউ? এইবার বেশি করছেন কিন্তু। শীত বেশি তো করিনি, বেশি রোমান্স করার দরকার ছিল তোমার সাথে, তাই না বউ? অর্ষা এবার ব্যর্থ। প্রান্তিকের সাথে কথাই পেরে ওঠেনি মেয়েটি। রাগে দুঃখে কাবার থেকে একটা শাড়ি নিয়ে ডিরেক্টলি ওয়াশরুমে চলে যায় ফ্রেশ হতে। ওয়াশরুমে গিয়ে মিনমিন করে ভাবলো, এই যা, আমি তো শাড়ি পরতে পারি না, এখন কি হবে? এখানে তো টপ জিন্সও নেই। প্রান্তিক আবার শুতে যাচ্ছিল, কিন্তু অর্ষার সাথে সাথে ওয়াশরুম থেকে বের হয়ে বলল, আমি শাড়ি পরতে পারি না, কাউকে দিয়ে আমার জন্য টপ জিন্স আনান তো। প্রান্তিক শুনেও না শোনার ভান করে শুয়ে পড়ে। অর্ষা আরেকটু উচ্চস্বরে অন্যদিকে তাকিয়ে বলল, আমি শাড়ি পরতে পারি না। আমি কেন আছি বউ? তুমি শাড়ি পরতে নাই পারো, আমি তো তোমাকে পরিয়ে দিতেই পারি, তাই না? এই আপনার কি মাথা ঠিক আছে? কি যাতা বলছেন? আমি যার তার কাছে শাড়ি পরবো কেন? আর কোন ছেলের থেকে তো নই। কোনো ছেলে কোথায় পেলে বউ? আমি তো তোমার স্বামী। চুপ থাকুন আর টপ জিন্স আনান। পারবো না, তোমাকে শাড়ি পরতে হবে। এছাড়া তোমার কাছে কোনো সেকেন্ড অপশন নেই? কি? আফরা ফোনের স্ক্রিনে তাকিয়ে আছে চোখ বড় বড় করে। কি অসভ্য ছেলে, প্রেম করবে বলল। আফরা রাতে তাড়াতাড়ি ফোন রেখে শুয়ে পড়েছিল, তাই অনেকের মেসেজ সিন করতে পারেনি। সকালে ঘুম থেকে উঠে অনলাইনে গিয়ে দেখে এই মেসেজ, প্রেম করবেন? আফরা অনেককে অ্যাক্টিভ আছে বলে রিপ্লাই দিল, আমি যাত্রার সাথে প্রেম করি না। তার মানে এর আগে করেছেন নাকি প্রেম? এমন প্রশ্নে থতমত খেয়ে যায় আফরা। ছেলেটি সাথে সাথে রিপ্লাই দেয়, ওর মেসেজের অপেক্ষা করছিল নাকি। আমি ওরকম মেয়েদের মধ্যে পড়ি বলে তো মনে হয় না। তা ঠিক, এত সুন্দরী মেয়ে কি আর যার তার প্রেমে পড়বে? পটানোর চেষ্টা। যদি একটু সুযোগ দিতেন। অনেকের রিপ্লাই দেখে ফিক করে হেসে ফেলে আফরা। ছেলেটা বেশ মজার মানুষ তো। সুযোগ নেওয়ার চেষ্টা করছেন নাকি মিস্টার অর্নি? ভুল করেছি নাকি? ভুল করলে শাস্তি স্বরূপ আপনার ভালোবাসা দিন। এই কি করছেন? অর্ষা ওয়াশরুম থেকে কোনো রকম শাড়ি পেঁচিয়ে বের হয়। প্রান্তিক সাথে সাথে চোখ ফিরিয়ে নেয়। অর্ষা লজ্জায় কথা বলে না, চুপ হয়ে দাঁড়িয়ে থাকে এক জায়গায়। প্রান্তিক চট করে অর্ষার সামনে গিয়ে চোখ বন্ধ করে অর্ষাকে শাড়ি পরিয়ে দেয়। দেখলে তো বউ, তোমার হাজবেন্ড কত সুন্দর শাড়ি পরাতে পারে। অর্ষা তাকিয়ে থাকে প্রান্তিকের দিকে। কি থেকে কি হয়ে গেল তার জীবনটা? আফরাকে সবটা জানাতে হবে, নয়তো পথ পাবো না সমাধানের। এইটা ভাবতে তাড়াতাড়ি প্রান্তিকের থেকে সরে গিয়ে রুম থেকে বেরিয়ে যায় অর্ষা। প্রান্তিক ব্যাপারটা বুঝতে না পেরে অর্ষা যাওয়ার দিকে তাকিয়ে থাকে। দীর্ঘশ্বাস ফেলে নীরবে। এই মেয়েটার মাঝে কিছু একটা আছে হয়তো। এভাবে প্রান্তিক চৌধুরীকে এক দেখতে ইমপ্রেস কিভাবে করে ফেললো? হায়, প্রান্তিক এসব ভেবে কাওয়ার থেকে অ্যাশ কালার আর অ্যাশের সাথে ব্লু কালার একটা টি শার্ট আর অ্যাশ কালার একটা স্ক্রিন প্যান্ট হাতে নিয়ে ওয়াশরুমে যায় গোসল করতে। অর্নিক, তুমি কি তোমার ব্রোয়ের ওখানে আছো? যদি এসে থাকি, ভুল কি করেছি মম? ভুল করনি, তবে বাড়ি ফিরে এসো। তোমার বাবা চায় না তুমি ওইখানে থাকো। প্রাণহীন মনহীন ওই বাড়ির মানুষগুলোর কারোর কথা শোনারই আমার ইচ্ছে নেই। দেখো মম, আমাকে তুমি অথবা ড্যাড কেউ ফোর্স করলে আমিও ব্রোর মতো কোথাও চলে যাব। ওই বাড়িটা বাড়ি নয়, এটা নরক। অর্নিক, রাখছি মম, আপাতত কোনো কথা বলতে চাই না। আজ ব্রোর রিসিপশন, যদি আসতে মন চায় এসো। কথাগুলো বলে কেটে দেয় অর্নিক। আহানা চৌধুরী ডাইনিং টেবিল থেকে উঠে বলল, মাজেদা চাচি, আমার খাবারটা রুমে দিয়ে দিন। এক মুহূর্ত ড্রয়িং রুমে থাকে না তিনি, চলে যান নিজের রুমে। পর্ণা মলিন চুপচাপ চেয়ে আছে খাবারের দিকে। সে হাত দিয়ে নাড়ছে ঠিকই, তবে খাবার খাচ্ছে না। সে বরাবরই চুপচাপ স্বভাবের মেয়ে। এই শান্ত মেয়ে অশান্ত পরিবেশ ক্লান্ত হয়ে উঠেছে। তার বড় ভাইয়াকে তার ভীষণ মনে পড়ছে আজ। ভীষণ ভালোবাসে তার ভাইয়া তাকে। হঠাৎ একদিন ভাইয়া রেগিয়ে চলে গেল তাদেরকে রেখে। এসব ভাবতে চোখের কোণে পানি জমাট হয় পর্ণার। নিলয় চৌধুরীর চোখে তা এড়ায়নি। চোখ থেকে চশমাটা খুলে মেয়ের দিকে তাকিয়ে বলল, তুমিও কি এই বাড়ি থেকে বের হয়ে যাওয়ার কথা ভাবছো পড়না? পাশ থেকে টয়া খোঁচার স্বরে বলল, এই বাড়ি থেকে তো কপাল পুড়লো। তোমার কপাল যেন না পড়ে, তাই তো অন্যের বাড়িতে পড়ে আছো টয়াপু। আর ড্যাড, আমি এই বাড়ি থেকে যাওয়ার চিন্তা ভাবনা কোনোটাই করি না, কারণ আমি এই বাড়ির মেয়ে। আমার ভাইয়া তো বোকা, নয়তো বাঘের হাতে পরিবার রেখে যায় নাকি। কথাটা বলে পর্ণা উঠে চলে যায়।
কথাটা টয়ার হজম হলো না, তাই ন্যাকা কান্নার ভঙ্গিমাতে বলল, দেখলে আঙ্কেল, অর্পা আমাকে বাঘ বললো। আমি আজই চলে যাব। এইসব ধরো না টয়া, ছোট মানুষ, তাই কি বলে কি না বাদ দাও, খাওয়া শুরু করো। হঠাৎ আন্নোর নাম্বার থেকে তড়িঘড়ি করে কল ধরলো আফরা। আফরা যদি খুব ভুল না করে তাহলে সে শিওর এটা অর্ষার কল। হ্যালো আফরা, আমি অর্ষা। আফরা তাড়াতাড়ি করে রুমের দরজা বন্ধ করে এসে বিছানা বসে, ফিসফিস করে উত্তেজিত কণ্ঠে বলল, হ্যাঁ অর্ষা, কেমন আছিস তুই? কোথায় আছিস? সব ঠিক আছে তো? ভালো আছিস তো তুই? 3 দিন ধরে কোনো খবর নেই কেন? আমি তো চিন্তায় শেষ হয়ে যাচ্ছিলাম। আরে তুই এত প্রশ্ন একসাথে করলে আমি উত্তর দিব কেমন করে? সে সব বলবো তোকে। আগে বল, আজ একবার দেখা করতে পারবি? কখন? কোথায় বল? চৌধুরী মিশনের বাগান বাড়িতে। মানে তুই ওখানে কি করছিস? ওটা তো মেবি চৌধুরী কোম্পানির ফিউচার অনার প্রান্তিক চৌধুরীর হাউস। হ্যাঁ হ্যাঁ, আমি তোকে পরে সব বলবো। তুই সন্ধ্যা 7টায় এ বাড়ির পেছনের বাগানে দাঁড়িয়ে থাকিস, আমি আসবো। যেভাবেই হোক তুই এখানে আসবি, খুব গুরুত্বপূর্ণ কথা আছে। আচ্ছা আসবো, কিন্তু এখন তো বল তুই ওখানে পৌঁছালে কিভাবে? তুই এলে সব বলবো। এখন বল, মাম্মাম কেমন আছে? ছোট মা ঠিক মতো খাচ্ছে না, ঘুমাচ্ছে না, সবসময় তোকে নিয়ে ভাবে। এমন হলে তো মাম্মাম সিক হয়ে যাবে আফরা। প্লিজ বুঝিয়ে সুঝিয়ে ঠিক রাখ মাম্মামকে। ট্রাই তো ভাইয়া করে। আফরা, দরজা খোল। এই অসময়ে দরজা বন্ধ করে কি করছিস? নিজের মায়ের কণ্ঠ শুনে ভড়কে যায় আফরা। তড়িঘড়ি করে ফোন কেটে দিয়ে মোবাইল অফ করে দেয়। অর্ষা বুঝতে পেরে মন খারাপ করে রুমের দিকে পা বাড়ায়। রুমে যেতে দেখে প্রান্তিক আয়নার সামনে ভেজা চুলে বারবার মাথা নাড়িয়ে ঝাড়ছে। অ্যাশ কালার টি শার্ট, স্ক্রিন প্যান্ট, ফিগার স্টিল, হাতে চামড়ার ব্রাউন ফিতার খড়ি। সব মিলে মিস্টার হ্যান্ডসাম লাগছে প্রান্তিককে। বউ কি দেখছো এইভাবে? চমকে উঠে অর্ষা। সে ভাবনায় এতটাই মগ্ন ছিল যে কখন প্রান্তিক তার সামনে এসে দাঁড়িয়েছে সে টের পায়নি। আপনি না এখনই ওইখানে ছিলেন? আমাকে দেখতে দেখতে তোমার চোখও ব্লাইন্ড হয়ে গেছে বউ। আসলে ব্লাইন্ড হয়ে গেছি, কারণ আপনার মাঝে শুধু আধার আধার দেখতে পাই আমি। আধারও কিন্তু আলো আসে বউ। দরজা বন্ধ করে কি করছিলি এতক্ষণ? আজব মা, আমি ঘুমাচ্ছিলাম। তোর চোখ মুখ দেখে তো মনে হচ্ছে না তুই ঘুমাচ্ছিলি। তুমি কি আজকাল গোয়েন্দাগিরি করছো আমার উপর মা? তানিশা মির্জা মীরা মেয়ের কথার জবাব না দিয়ে মেয়ের পাশ এড়িয়ে আলমারি খোলেন। কাপড় চোপড় সব ভাঁজ করতে করতে বললেন, তোর ছোট মায়ের মতো আমারও মনে হয়। তুই জানিস অর্ষা কোথায়, তাই ভালোই ভালোই বলছি, বলে ফেল, অর্ষা কোথায়? আমি জানি না মা অর্ষা কোথায়। এভাবে তোমরা আমাকে সন্দেহ করতে পারো না। বউ মন খারাপ? বেলকনিতে দাঁড়িয়েছিল অর্ষা। প্রান্তিকের কথা শুনে পেছনে না তাকিয়ে বলল, কিছু বলবেন? এদিকে প্রান্তিক কিছু না বলে পেছন থেকে জড়িয়ে ধরে অর্ষাকে। অর্ষার কোমর এক হাত দিয়ে চাপটে ধরে নিজের সাথে মিশিয়ে নিয়ে তাকে। অর্ষার চুল সরিয়ে ঘাড়ে নাক ঘষে প্রান্তিক। অর্ষার সারা শরীর কেঁপে ওঠে, সে যেন নড়ে ওঠার শক্তি পাচ্ছে না। অর্ষা ঠায় দাঁড়িয়ে আছে আগের মতো। অর্ষা আমতা আমতা করে বলল, কি করছেন এসব? তোমার মাঝে মিশে আছে হাজারো মাদকতা, জানি না এই মনে চলছে কি, তবে তুমি আমার মুগ্ধতা। এদিকে বাগান বাড়ির গেটের সামনে এসে থমকে যায় আফরা। মুখে নখ নিয়ে কি একটা যেন ভাবছে। না, মেন গেট দিয়ে যাওয়া যাবে না, এইখানে অনেক গার্ড। কিন্তু যাবোটা কেমন করে? কিছুক্ষণ কি যেন ভাবলো আফরা, হঠাৎ খুশিতে বলে উঠল, আইডিয়া! এখানে না হয় গার্ড আছে, কিন্তু মিস আরফা মির্জা তো চাইলে প্রাচীর টপকে ভিতরে ঢুকতে পারে। কয়েকটা মেয়ে অর্ষাকে সাজিয়ে বের হয়ে গেল রুম থেকে। প্রান্তিক ব্ল্যাক ব্লেজার, ব্ল্যাক প্যান্ট, হাতে ঘড়ি, পায়ে শু পরে রুমের ভেতরে ঢুকতে ঢুকতে বলল, আমার বউটাকে দেখে না জানি আজকে রিসেপশনে কে কে প্রপোজাল দিয়ে বসে। প্রপোজ করতেই পারে, কারণ আমি মিস অর্ষা, নো মিসেস চৌধুরী। নাও ইউ মিসেস চৌধুরী মাই ডিয়ার বউ। শাট আপ। হ্যাঁ ব্রো, ভাবি, এনি প্রবলেম? ঝগড়া করো না তোমরা, এসো এসো নিচে এসো। এদিকে অনেক অর্ষা আর প্রান্তিককে দু হাতে ধরে নিচে নিয়ে গেল। অর্ষা প্রান্তিকের দিকে এক পলক তাকিয়ে অর্ণিকের দিকে তাকায়। দুই ভাইয়ের মধ্যে সম্পর্ক বেশ মজবুতি মনে হচ্ছে। ছোট মা কোথায় যাচ্ছ? চৌধুরী হাউসে। কিন্তু কি জন্য? হ্যাঁ ছোট,
কি জন্য চৌধুরী হাউসে যাচ্ছিস? আহানা চৌধুরীকে সবটা বলতে যে অর্ষা বাড়ি থেকে পালিয়েছে। আমি চাই না আমার আশায় তিনি তার ছেলেকে আনম্যারিড রাখুক। ছোট আর কিছু বলতে দিলেন না বড় যাকে মিসেস নিশিতা মির্জা দৃঢ় কণ্ঠে বললেন, তুমি আর কিছু বলতে এসো না ভাবি। তোমার জন্যই অর্ষা আজ এতটা বার বেড়েছে। অনেক আগে ওকে কঠিন গার্ডে রাখতে চেয়েছিলাম আমি। ছোট, এতে বিপরীত হতো। এখন কি ভালো হয়েছে? আমার মন বলছে অর্ষা ভালো আছে। আফরা, আফরা কোথায় ভাবি? আসলে আপনার কোথায়? এই সময় তো ড্রয়িং রুমে থাকার কথা, রুমে তো নেই। ইস, পাটা গেল রে। আফরা প্রাচীর টপকে সবুজ ঘাসের উপর পড়ে গেছে। তখনই পেছন থেকে আরেকটা পুরুষালী কণ্ঠে শুনতে পেল, ইস, আমাকে মেরে ফেললো রে। এই কে রে? কে আমাকে এভাবে ধাক্কা মারলো পেছন থেকে? কথাটি বলে অর্ণিক পেছনে তাকায়। টি শার্ট আর জিন্স পরা একটা মেয়েকে দেখতে পারছে। পিঠ দেখা যাচ্ছে কেবল, মুখ দেখা যাচ্ছে না। আফরা ভয় ভয় উল্টো হয়ে দাঁড়িয়ে ভাবছে, এখন কি হবে যদি ধরা পড়ে যায়? এই এই মেয়ে, কে তুমি? রেজিস্ট্রেশন ছেড়ে এখানে কি করছো? আফরা বুঝতে পারলো যে তাকে ছেলেটি দেখেনি প্রাচীর টপকে আসতে। আফরা নিজের মাঝে সাহস সঞ্চয় করে বলল, এই ছেলে, আপনি জানেন না অপরিচিত কাউকে তুমি করে বলতে নেই। অর্ণিকের চোখ আটকে যায় মেয়েটিকে দেখে। কাজল চোখ দুটো টানা টানা, গেটস দাঁত আছে মেয়েটির। সে আপন মনে বলে উঠল, গজনন্দিনী। এই যে এভাবে হা করে কি দেখছেন? কখনো কি মেয়ে দেখেননি নাকি? হেই, অনেক কিছু বলতে গিয়েও বলল না। তারপর ভাব নিয়ে বলল, সুন্দর ছেলে দেখলে মেয়েরা এভাবেই ঝাঁপিয়ে পড়ে ঝগড়ায়। অ্যাকচুয়ালি সুন্দর ছেলেদের সাথে ঝগড়া করাটা তো এক ধরনের লাকের মধ্যে পড়ে। সবার ভাগ্যে তো আর তা থাকে না। হেই মিস্টার, কি বললেন আপনি? আপনি সুন্দর? কখনো নিজের মুখটা আয়নায় দেখেছেন কখনো? নিজেকে তো দেখিনি, দেখেছি একটা হ্যান্ডসাম ছেলেকে। না, এর সাথে ঝগড়া করলে হবে না। এই জায়গা ত্যাগ করতে হবে যত তাড়াতাড়ি সম্ভব। অর্ষা প্রান্তিকের পাশে পেস্ট কালার একটা শাড়ি পরে দাঁড়িয়ে আছে। সে দাঁড়িয়ে থাকতে না চাইলেও বাধ্য হয়ে থাকতে হচ্ছে। ভদ্রলোকদের সাথে বেশ নম্রতার সাথে অর্ষার কৌশল বিনিময় করছে। প্রান্তিক হুট করে অর্ষার হাত ধরে একটা রুমে গেল। অর্ষা অবাক হয়ে বলল, এইখানে কেন? একটু আদর করবো যে তোমায় বউ। মানে কি? আপনি কি সাইকো? সে তুমি বলতেই পারো। কথাটি বলে প্রান্তিক অর্ষার অধর দুটো আগলে ধরে। অর্ষা নিজেকে ছড়ানোর চেষ্টা করছে বটে, তবে পুরুষের শক্তির সাথে কি আর নারী পেরে ওঠে? অর্ষাকে ছেড়ে দেয় প্রান্তিক। অর্ষা নিঃশ্বাস ফেলতে ফেলতে বলল, অসভ্য লোক। অসভ্য লোকটা বউ, রোমান্টিক হাজবেন্ড। এবার লাকি বউ যে এমন একজন রোমান্টিক হাজবেন্ড পেয়েছ। কয়জন পায় এমন হাজবেন্ড? হোয়াট ইউ নো বউ, প্রান্তিক চৌধুরীর জন্য হাজারো মেয়ে উন্মাদ। কিছু ভালোবাসা হয়ে যায় মনের অজান্তে, তা মনে করা না রে। সময় হলে মন প্রান্তে। কিছু মানুষ জানে না ভালোবাসা কি, তার কাছেই যাই আমরা অবহেলা পাই বেশি। যারা আমাদের ভালোবাসে তাদের ভালোবাসলেই তারা হয় ভীষণ খুশি। অর্ষা বসে আছে সোফায়। এক একজন গেস্ট এসে তাকে ফুল দিচ্ছে, উপহার দিচ্ছে। অর্ষা মনে মনে ভাবছে কিভাবে এই ঝামেলা থেকে বের হবে। আফরা নিশ্চয়ই অপেক্ষা করছে তার জন্য। প্রান্তিক দূরে গেস্টদের সাথে কথা বলছিল। অর্ষা চিন্তিত মুখমণ্ডল দেখে অর্ষার কাছে গেল। তারপর বলল, কি হয়েছে বউ, আরো কিস লাগবে নাকি হাসি ফোটাতে? অর্ষা লজ্জায় নুয়ে যায়। প্রান্তিক হাসে, মিনমিনিয়ে হাসি। সে হাসির শব্দ নেই, কিন্তু অর্থ আছে। অফিসের গেস্ট আসতে প্রান্তিক তাদের সাথে ব্যস্ত হয়ে পড়ে। অর্ষা তাড়াতাড়ি বের হয় এখান থেকে। আফরা বাগানের পেছনে 1 ঘন্টা অবধি দাঁড়িয়ে আছে, অথচ অর্ষার আসার নাম গন্ধ নেই। এই ছেলেটাকে ভুলভাল বলে তো সে চলে এলো, পরে যদি আবার কেউ বুঝতে পারে। আফরা চারিদিকে চোখ বুলালো। নিশ্চয়ই এই বাড়িতে আজ কোনো অনুষ্ঠান আছে, নয়তো এত জাঁকজমক ভাবে সাজানো কেন? আফরা? অর্ষার কণ্ঠ শুনে পেছনে তাকায় আফরা। অবাক হয়ে তাকায় বোনের দিকে। তুই এই সাজে কেন অর্ষা? আমি আমি সব বলছি, চল আগে আমার সাথে। কোথায়? গেস্ট রুমে। অর্ষা আফরাকে নিয়ে বাগানের পেছনে দিয়ে বাড়িতে ঢুকে একটা রুমে গিয়ে দরজা বন্ধ করে বলল, আমার বিয়ে হয়ে গেছে আফরা। হোয়াট? আফরা মৃদু স্বরে চিৎকার দিয়ে বলল কথাটি। আশা কান্না করে জড়িয়ে ধরে আফরাকে। আফরা বারবার বলছে, কিভাবে হয়েছে, কার সাথে? একটাবার জানাতে পারতি তো। জানানোর মতো পজিশন ছিল না।
অনেক বাজেভাবে বিয়েটা হয়েছে আফরা। কার সাথে? কি রে, বল বল না। প্রান্তিক চৌধুরীর সাথে। হোয়াট? অর্ষা সব খুলে আফরাকে বলে। আফরা শুনে অবাক হচ্ছে, কিভাবে সম্ভব একটা অচেনা মেয়েকে এভাবে বিয়ে করা। চল এক্ষুনি এখান থেকে। কোথায়? বাড়িতে। আফরা কি যা তা বলছিস তুই? যে বিয়ে করবি না বলে পালিয়ে আসলে বাড়ি থেকে, ঘুরে ফিরে তো সেই বিয়েই করলি তুই। আমি কি? আমি ওনাকে ভালোবেসে ফেলেছি আফরা। আরিফা জানি না আরশা কোথায়, আমি শিওর মা। সাফওয়াতের কথা শুনে চমকে উঠে তানিশা মির্জা। ছেলে এই কথা বলছে, নিশ্চয় তার কোনো কারণ আছে। তিনি বিছানা চাদর বিছাতে বিছাতে বললেন, তোর এইটা কেন মনে হলো বাবা? মা, আরিফার চলাফেরা আজকাল আমার সুবিধার মনে হচ্ছে না। যেমন? এই যে এখন আরিফা বাসায় নেই। কেন নেই? কোথায় গেছে ও? ছোট মাকে তুমি যতই বোঝাও না কেন, বন্ধুর বাড়ি গেছে আরিফা। কিন্তু আমাকে এসব বোঝাতে পারবে না। আরিফা কোনো বন্ধুর কাছে নয়, বরং আরশার কাছে গেছে। কি? হ্যাঁ মা। পর্ণাকে দেখে প্রান্তিকের চোখ দুটো ভিজে ওঠে। পর্ণার চোখের পানি আরেকটু হলে গাল বেয়ে পড়ে যায়। সেই দৌড়ে গিয়ে জড়িয়ে ধরে ভাইকে। কান্না করে দেয় পর্ণা। ঠোঁট উল্টে কান্না থামানোর ব্যর্থ চেষ্টা করছে সে। প্রান্তিক বোনের মাথায় হাত বুলিয়ে বলল, কাঁদছিস কেন প্রিন্সেস? ভাইয়া। কান্নার কারণে ভালো করে কথা বলতে পারছে না মেয়েটি। প্রান্তিক পর্ণা এক জায়গায় বসে পানি খাওয়ায়, তারপর বলে, এইভাবে ছোট বাচ্চাদের মতো কান্না করলে হবে? তুই না ভার্সিটিতে পড়িস? পর্ণার কান্নার গতি আরো বেড়ে যায়। ভাইকে সে কতদিন পর দেখেছে। ও বাড়ি থেকে তো তাকে কেউ এই বাড়িতে আসতেই দেয় না। আজ সে জোর করে এসেছে। আজ যে তার ভাইয়ের জীবনের এক বিশেষ দিন। ভাইয়া, তোমাকে ছাড়া আমরা কেউ ভালো নেই, কেউ না। প্লিজ চলো না ফিরে আমার সাথে। বোনের কথায় জবাব দেয় না প্রান্তিক। কেবল বোনের কান্না মাখা চেহারার দিকে তাকিয়ে আছে সে। কেঁদে চোখ মুখ এমন মলিন করে ফেলেছে এই কয়েক মিনিটেই। তুই কি এভাবে কাঁদবি প্রিন্সেস, নাকি এখন ভাইয়াকেও কাঁদাবি? ভাইয়ের মুখে মুখ গুজে পড়না। কান্না করা কিছুতেই তার থামছে না। প্রান্তিক দূরে তাকিয়ে দেখে অর্ণিক চোখের পানি মুছছে। প্রান্তিক এক হাত বাড়িয়ে দেয় অর্ণিকের দিকে। সে দৌড়ে ভাই আর বোনকে জড়িয়ে ধরে। এই জন্য এক স্নিগ্ধ সম্পর্ক ভাই বোনের। ভাবি কোথায় ভাইয়া? পর্ণা চোখ মুখ মুছে কথাটি বলতে প্রান্তিক বলল, ওই যে তোর ভা। কিছু আর বলতে পারলো না প্রান্তিক। চমকে উঠে বলে, আরে বর্ষা কোথায়? একটু আগে তো এখানে বসেছিল, তাহলে কি? না, সে আর ভাবতে পারছে না। বুকের তীব্র যন্ত্রণা হচ্ছে এখন তার। আপনি কি আমাকে খুঁজছেন? হুট করে অর্ষা কোথা থেকে এসে যেন কথাটা প্রান্তিককে বলল। প্রান্তিকের অবস্থা এখন আকাশসম বিরক্ত প্রায়। প্রান্তিক অর্ষাকে কাছে টানতে টানতে অর্ষার গালে থাপ্পড় বসিয়ে দেয়। দাম্ভিক কণ্ঠে হাঁপাতে হাঁপাতে বলল, কোথায় ছিলে তুমি? হ্যাঁ বলো, কোথায় ছিলে? গালে হাত দিয়ে মাথা নিচু করে দাঁড়ায় অর্ষা। প্রান্তিক চলে যায় রুম থেকে। তার রাগ এখন কিছুতেই কমছে না। হুট করে রিসেপশন থেকে মেয়েটা কোথায় যেন চলে গিয়েছিল, সে তা জানতে নারাজ। কেন গিয়েছিল এটাই বড় প্রশ্ন। সে মানা করেছিল কোথাও যেতে। এক মুহূর্তের জন্য হলো তার মনে কড়া নেড়েছিল অর্ষা ওকে ছেড়ে চলে যায়নি তো। ইস, এখন এই জায়গা থেকে বের হবো কেমন করে? আনমনে ভাবছে আফরা। অর্ষা তড়িঘড়ি করে তাকে এখানে রেখে নিচে চলে গেছে। গেস্ট রুমের খাটের নিচ থেকে বেরিয়ে ভাবতে থাকে কিভাবে সে বের হবে বাড়ি থেকে, কারণ চারিদিকে সিকিউরিটি গার্ড। তখনই দরজা খুলে প্রবেশ করে বাগানে দেখা সেই ছেলেটি। অর্ণিক চমকে গিয়ে বলল, তুমি এখানে কেন? কে এনেছে তোমাকে এখানে? ভরকে যায় আফরা। না জানি কোন ঝামেলা পড়তে হয় তাকে। আফরা নিজেকে সামলে নিয়ে আমতা আমতা করে বলল, আজব, মিস্টার প্রান্তিক চৌধুরীর রিসেপশনে এসে এইভাবে অপমানিত হতে হবে পদে পদে, তা তো জানতাম না। জানলে বোধহয় কখনোই আসতাম না। আপনি রিসেপশনে এসেছেন ভালো কথা, আপনি এই গেস্ট রুমে ঘুরঘুর কেন করছেন কেন? আর গেস্ট হলে তো সামনের গেট দিয়ে সুন্দরভাবে আসতে পারতেন। এভাবে চোরের মতো গেস্ট রুমে ঘাপটি মেরে বসেছেন কেন মিস? আরফা মির্জা। আসসালামু আলাইকুম ভাবি। সদ্য ফোটা ওঠা গোলাপের মতো মেয়েটির ত্বক। বয়স কত হবে? 19-20, প্রায় আফরার মতোই। মেয়েটিকে দেখে অর্ষা চোখের পানি সাথে সাথে মুছে ফেলে। চুপচাপ বসেছিল বিছানায়। অর্ষা তখনই মেয়েটির রুমে প্রবেশ করে। মেয়েটি অর্ষার পাশে বসে। অর্ষার দিকে তাকিয়ে বলে, আমি পর্ণা চৌধুরী ভাবি, আপনার একমাত্র ননদিনী। কেমন আছো আপু? আলহামদুলিল্লাহ, আমার ভাবিকে দেখে আরো বেশি ভালো আছি। জোরপূর্বক হাসে অর্ষা। কাঁদবেন না ভাবি, আসলে আমার মনে হয় ভাইয়া আপনাকে একটু বেশি ভালোবাসে, তাই এমন বিহেভ করেছে।
আপনাকে না দেখতে পেয়ে সারা বাড়ি পাগলের মতো খুঁজেছে। জানেন ভাবি, আমার ভাইয়াটা না ভালোবাসার কাঙাল। ছোট থেকে বাবা মায়ের ভালোবাসা পায়নি বললেই চলে। বাবা মা সবসময় নিজেদেরকে কাজে ব্যস্ত রাখতো। আমরা দুই ভাই বোন এইটা মেনে নিতে পারলেও ভাইয়া মেনে নিতে পারেনি। কাউকে ভালোবেসে এইভাবে তার গায়ে হাত তোলা যায় পর্ণা? হারানোর ভয় থেকে এমনটা করেছে। বুঝে নিন ভাইয়াকে, তার চোখ দেখে মন পড়ুন, তাহলেই বুঝতে পারবেন ভাইয়া আপনাকে কতটা ভালোবাসে। তুই কোথায় গেছলি আরফা? বাড়ির পেছন গেট দিয়ে নিজের রুমে প্রবেশ করতে সাফায়াতের কণ্ঠস্বর শুনে চমকে ওঠে আফরা। পেছন ফিরে ভাইকে দেখে বলল, তুমি এখানে যে ভাইয়া? পরি কোথায় তুই যে জানিস সেটা আমি ভালো করেই জানি। আমি সত্যিই জানি না অর্ষা কোথায়। ঠাস করে গালে থাপ্পড় বসিয়ে দেয় সাফায়াত। চোখ থেকে টলমল করে পানি পড়ছে আফরার। তার যাই হয়ে যাক না কেন, অর্ষা কোথায় তোর তা বলবে না? বল পরি কোথায়? বলবো না, জানলেও বলবো না। একটা মেয়েকে তার ইচ্ছার বিরুদ্ধে বিয়ে কেন দিতে হবে? ছোট মা জানার আগে বলে দে আরফা, আমাকে রাগাস না। ছোট মা ছোট মা ছোট মা, সারাক্ষণ এই একটা নামের জন্য ভয়ে কুকড়ে থাকে এই বাড়ির প্রত্যেকটা মানুষ। আর কত? আরফা গলা নামিয়ে কথা বল। চাচা মারা যাবার পর আমরা পথে বসতাম, যদি ছোট মা ব্যবসা নিজে না সামলাতো। তার মানে তুমি বলতে চাইছো আমরা ছোট মায়ের করুণায় বেঁচে আছি ভাইয়া? আরফা চিৎকার কম করে করো। আজ অবধি আমার পেছনে, অর্ষার পেছনে অনেক ভালো ছেলেই পড়েছিল। ভয়ে কখনো কারোর প্রস্তাবে কেউ রাজি হয়নি, এমনকি তুর্যকেও অপমান করেছে। পেয়েছেটা কি? আমাদের কি মন নেই? তুর্যের সাথে আমাদের যেই না বলি বিয়ে হয়নি। আজ থেকে তোর খাওয়া দাওয়া সব বন্ধ। এই ঘরে পড়ে থাকবি তুই যতক্ষণ না অবধি পরি কোথায় তা বলছিস। সাফায়াত আফরা ফোনটা কেড়ে নেয় তার থেকে, তারপর পেছন থেকে দরজা লাগিয়ে ফেলে। আফরা দরজার কড়া নেড়ে বারবার বলছে, দরজা খুলো প্লিজ ভাইয়া, খুলো দরজা। রাতে প্রান্তিক রুমে ঢুকে দেখে অর্ষা চুপচাপ বসে আছে গোলাপি রঙের একটা শাড়ি পরে, চোখে কাজল, কপালে টিপ, ঠোঁটে আলতো গোলাপি রঙের প্রসাধনী। অর্ষা তার দিকে তাকিয়ে আছে। প্রান্তিক এসব দেখেও না দেখার ভান করে কাবার থেকে ব্লু টি শার্টটি আর ট্রাউজারটি নিয়ে ওয়াশরুমের দিকে যায়। অর্ষা মনে মনে ভাবে, দূর থেকেই তো মনে হচ্ছে ভীষণ রেগে আছে আমার উপর। ইস, এত কষ্ট করে সাজলাম রাগ ভাঙাবো বলে, কিন্তু এ তো দেখছি। মনটাই বিষণ্ণ হয়ে যায় অর্ষার। গোসল সেরে প্রান্তিক ওয়াশরুম থেকে বের হয়। কোন দিকে না তাকিয়ে বেলকনিতে যায়, তোয়ালে দিয়ে মাথার পানি ঝাড়ে। বেলকনিতে রাখা বেতের সোফায় শুয়ে পড়ে সে। ভাবছে কিছু। অর্ষা মনে মনে ভাবছে, না, এমন ভাবে চলতে দেওয়া যায় না, নিজেকে কিছু করতে হবে। বিছানা থেকে উঠে বেলকনিতে যায় অর্ষা। কোমল কণ্ঠে বলছে, এই যে শুনছেন? চোখ আবদ্ধ করে আছে প্রান্তিক। আকাশে চাঁদ, কিন্তু তার দৃষ্টি আকাশে নয়, তার দৃষ্টি বদ্ধ। এই যে শুনছেন? সরি, আসলে আমি বুঝতে পারিনি এমন হবে। প্রান্তিকের চোখের কোণে পানি ঝরছে। অর্ষা চমকে উঠে তড়িঘড়ি করে বলল, প্লিজ উঠুন, আমি সরি, আর কখনো এমন হবে না। প্রান্তিকের বুকে মাথা রাখে অর্ষা। প্রান্তিক থমকালো। মেয়েটির হঠাৎ কি হলো? তার বুকে মাথা রেখেছে অর্ষা। অবাক হচ্ছে সে। প্রান্তিক সুযোগ হাতছাড়া করলো না। একবার যেহেতু কাছে এসেছে, আগলে নিবে সে। জাপটে ধরে অর্ষাকে। অর্ষার লজ্জা পেয়ে মাথা উঠায় না। ভীষণ শান্তি পাচ্ছে সে। প্রান্তিকের বুকে যেন এক রাস প্রশান্তির নিঃশ্বাস নিতে পারছে সে। বউ, আদর লাগবে নাকি? অর্ষার লজ্জায় নুয়ে যেতে ইচ্ছা করছে। আলতো স্বরে বলল, আপনি তো ভীষণ দুষ্টু। তাহলে চলো আজ একটু দুষ্টুমি করে তোমার সাথে। প্রান্তিক উঠে অর্ষাকে পাঁজা গলে তুলে নেয়। রুমে গিয়ে বিছানায় শুয়ে দেয় তাকে। অর্ষা ঠোঁটে ঠোঁট মিশিয়ে দেয় নিজে, জড়িয়ে ধরে অর্ষাকে। অর্ষা আজ আর বাধা দিবে না। স্বামী শব্দটার মাঝে অনেক গভীরতা মিশে আছে। তার অধিকার আছে স্ত্রীর উপর। স্ত্রী বাধা দেওয়ার ক্ষমতা রাখে না। কোন এক পুরুষের স্পর্শে সর্বাঙ্গ কেঁপে উঠেছে অর্ষার। তুই এই বাড়ি থেকে চলে যা টয়া। তোর জন্য আমার বাসায় সর্বক্ষণ ঝামেলা চলে, বিবাদ সৃষ্টি হয়। কথাটি বেশ দাম্ভিক কণ্ঠে বললেন আহানা চৌধুরী। পর্ণা কাঁদছে দাঁড়িয়ে। তাকে নীলয় চৌধুরী খুব কথা শুনিয়েছে টয়ার জন্য। আহানা চৌধুরী তার নিজেকে দমিয়ে রাখতে না পেরে মুখ খুলে বললেন টয়াকে কথাটি। নীলয় চৌধুরীর দিকে তাকিয়ে বলল, তুমি বললে আমি আমার ছেলে মেয়ে নিয়ে চলে যাব, তাও টয়া থাকলে আমরা থাকবো না। তোমাকে এই বাড়ি থেকে কোথাও যেতে হবে না আপা। তোমার বাড়ি ছেড়ে তুমি কোথায় যাবে? ঘাবড়ে গেলে টয়া।
নিজের মাকে এ সময় দেখবে তা সে খুনাক্ষরও টের পায়নি। মা তুমি? তোর লজ্জা করে না এই বাড়িতে পড়ে থাকতে? তাও ওদের নুন ভাত খেয়ে ওদেরই সর্বনাশ করছিস তুই। মা চুপ, একদম চুপ। চল আমার সাথে বাড়িতে চল। টেনে নিজের মেয়েকে নিয়ে চলে যায় নাসরিন বেগম সাবিনা। আহানা চৌধুরী নিজের বোনকে কল করে বলেছে যেন তার মেয়েকে সে নিয়ে যায়। আহানা চৌধুরী পর্ণার দিকে তাকিয়ে বলল, চলো পর্ণা, আজ এই মুহূর্তে আমরা এই বাড়ি ছেড়ে চলে যাব। নীলা চৌধুরী কথা বললেন না, মাথা নিচু করে বসে আছে সোফায়। অনেক একবার এপাশ তো আরেকবার ওপাশ করছে, ভালো লাগছে না তার। আজকে মিস বিউটিফুল অনলাইনে আসেনি সারাদিন। মেয়েটার সাথে এই কয়েকদিন কথা এসে বেশ মায়া পড়ে গেছে। হুট করে মনে পড়লো বাগানে দেখা মেয়েটির কথা। সেই মেয়েটির মতোই কি তার মিস বিউটিফুল? কি একটা ভেবে যেন চমকে উঠে অনেক বিড়বিড় করে বলল, মেয়েটার নাম যেন কি? ইয়েস, আফরা। আফরা মির্জা। তাহলে কি? দাফিয়ে শোয়া থেকে উঠে বসে সে। তাহলে সে যা ভাবছে তাই কি ঠিক? দুজনের নাম হুবহু এক, মানুষটাও কি এক? সূর্য উঠেছে, পাখিরা কিচির মিচির করছে, নির্জন শহর ব্যস্ত হয়ে উঠেছে। সকালে ঘুম থেকে উঠতেই নিজেকে কোনো পুরুষের বাহুতে আবদ্ধ অনুভব করে অর্ষা চোখ উঁচু করে দেখে সে প্রান্তিকের বুকে আবদ্ধ। প্রান্তিক তাকে জড়িয়ে ধরে আছে। গতকাল রাতের কথা মনে আসতেই লজ্জা পেয়ে যায় অর্ষা। ঠোঁটের কোণে ফুটে ওঠা লজ্জাপতির হাসি। বউ হাসছো কেন? ইস, আপনি না ঘুমেছিলেন? তুমি এতই ভাবনায় বিভোর ছিলে যে আমি কখন জেগেছি তা বুঝতেই পারোনি। ইস ছাড়ুন, সকাল হয়ে গেছে, উঠতে হবে। আমার বউকে আমি সারাদিন জড়িয়ে ধরে শুয়ে থাকবো, তাতে কার কি আসে যায়? ছাড়ুন। জোর করে উঠে পড়ে অর্ষা। পেটে ভীষণ পেন হচ্ছে তার। প্রান্তিক বুঝতে পারে ব্যাপারটা, তারপর বলল, হেল্প করবো বউ? না লাগবে না, আমি যাচ্ছি গোসল দিতে, আপনি উঠে পড়ুন। বাসরাতটা বেকার গেল আমার। মানে? বাসরাতে খাট ভেঙে ফেলার রেকর্ডটা আর করতে পারলাম না। কথাটা বলে ফিক করে হেসে ফেলে প্রান্তিক। তৃপ্তি চোখ বড় বড় করে তাকিয়ে আছে তার দিকে। ছেলেটির কি লজ্জা শরম কি নাই? আল্লাহ মালুম। আফরা রুমে বন্দি হয়ে আছে। সাফায়েত রাগান্বিত হয়ে সোফায় বসে আছে। পাশে বসে আছে নিশিতা মির্জা। সামনাসামনি সোফায় বসে আছে দুর্জয় মির্জা আর তানিশা মির্জা। সাফায়েত নীরবতা ভেদ করে বলল, ছোট মা, আই এম শিওর যে আরফা গতকালের রাতে পরীর কাছে গিয়েছিল। কারণ আমি ওর সব ফ্রেন্ডের বাসে গিয়ে খোঁজ নিয়েছিলাম, তাদের সবার আনসার একটাই, আরফা আসেনি। তাছাড়া গতকাল রাতে পেছনের দরজা দিয়ে ঢুকেছি। এর প্রমাণ কারণ ও জানে আমরা সবাই জেগে আছি, তাই সামনের গেট দিয়ে এন্ট্রি করে যাবে না। তানিশা মির্জা মনে মনে ছেলের প্রতি খুবই বিরক্ত। বোন একটা ভুল না হয় করেই ফেলেছে, তা গোপন না রেখে উন্মুক্ত করে দিয়েছে তার ছোট মায়ের কাছে। নিশিতা মির্জা ভাসুরের দিকে তাকালেন। দুর্জয় মির্জা বললেন, ঈশিতা আমার মেয়ে হলেও যে সব অন্যায় প্রশ্রয় দিতে হবে তাই একদম নয়। যা অন্যায় তা অন্যায়। এইখানে গাইড আমি করব না। এখন তোমার যা করার করো। নিশিতা মির্জা উঠে দাঁড়ালেন। বড় জয়ের দিকে তাকিয়ে বললেন, আই এম সরি ভাবি, আমি জানি তুমি চাও না আমি আফরাকে কিছু বলি, বাট নো এনি আদার্স ওয়ে। কথাটি বলে তিনি আফরার রুমের উদ্দেশ্যে দোতলায় ওঠেন। অর্ষা গোসল করে ওয়াশরুম থেকে বের হতে প্রান্তিক চমকে ওঠে। গোলাপি রঙের শাড়িতে কি মিষ্টি লাগছে মেয়েটাকে। অর্ষা প্রান্তিকের এমন চাহানি দেখে ঠোঁট চেপে মিনমিনিয়ে হাসে। প্রান্তিকের কোনো নড়াচড়া নেই। অর্ষা প্রান্তিকের একদম কাছে গিয়ে চুল ছাড়ে। ধরফড়িয়ে ওঠে প্রান্তিক। প্রান্তিকের এহেন ভাব থেকে খিলখিল করে হেসে ফেলে সে। প্রান্তিক অর্ষার হাসি দেখতে থাকে মুগ্ধ নয়নে। কাছে টেনে কোমর চেপে ধরে অর্ষার। অর্ষা কোমল স্পর্শ পেয়ে চোখ বন্ধ করে ফেলে। হার্টবিট দ্রুত বেগে চলছে তার। প্রান্তিক অর্ষার কপাল চুমু এঁকে দেয়। অর্ষা লজ্জায় মাথা লুকিয়ে প্রান্তিকের লোমশ বুকে। বউ, আমাকে কি তুমি পাগল করে দিবে নাকি বলো তো? পাগল হলে হতে পারেন, আমি না হয় ডক্টর হয়ে চিকিৎসা করব আপনার। পাগল হতে বলছো? অর্ষা প্রান্তিককে ছেড়ে দৌড়ে রুম থেকে বেরিয়ে যায়। প্রান্তিক মুচকি হাসে সেদিকে তাকিয়ে। অর্ষা নিচে নামতে অনেক বলল, ভাবি, ব্রো কোথায়? আপনার ব্রত ওয়াশরুমে গেছে ফ্রেশ হতে। ভাইয়া, কেন কিছু লাগবে? না, আর চলে যাবো, আমাদের চৌধুরী হাউসে। ওটাই বলতে চাইছিলাম। কেন ভাইয়া, আরো কয়েকটা দিন থেকে যান না প্লিজ। না ভাবি, আর সম্ভব নয়। আসলে বাবা ও বাড়ি থেকে বেশ চেঁচাচ্ছে, আমাকে যেতেই হবে। তোমাকে কোথাও যেতে হবে না অর্নি, আমরাই চলে এসেছি।
কথাগুলো বলতে বলতে আহানা চৌধুরী আর পর্ণা ড্রয়িং রুমে প্রবেশ করে। পর্ণার চোখে পানি দেখে আটকে ওঠে অনেক। বুঝতে দেরি হয়নি যে বোন কষ্ট পেয়েছে। সাথে সাথে পর্ণার কাছে গিয়ে পর্ণার দুই গাল দুই হাত দিয়ে ধরে বলল, কি হয়েছে পড়া? কাছিস কেন তুই? আর বম হাতে ট্রলি কেন? ও বাড়ি থেকে চলে এসেছি আর ও বাড়িতে যাব না। আমি এই বাড়িতেই থাকবো প্রান্তিকের সাথে। সরি মিসেস চৌধুরী, আপনি এখানে থাকতে পারবেন না। প্রান্তিক তোয়ালে দিয়ে চুলগুলো মুছে দিয়ে নামতে নামতে বলল। করুণ চোখে তাকায় পর্ণা ভাইয়ের দিকে। আহানা চৌধুরী ছেলের এমন কঠিনতা দেখে বলল, আজও আমায় ফিরিয়ে দিবে তুমি প্রান্তিক? আমি যে আর চাই না নিজের সন্তানদের থেকে দূরে থাকতে। কাছে টেনে নেবে না মাকে? অর্ষণাকে বলে দাও এই বাড়ি থেকে যেন বেরিয়ে যায়। এই বাড়িটা একটা নিঃসঙ্গ ছেলের বাড়ি। এই বাড়িতে অর্থ নয়, ভালোবাসা দিয়ে থাকতে হয়। চোখ টলমল করে ওঠে আহানা চৌধুরীর। পর্ণা ভাইয়ের কাছে গিয়ে বলল, ভাইয়া। বোনের দিকে তাকায় না প্রান্তিক। বোনের চোখের পানি সহ্য করার ক্ষমতা তার নেই। বড্ড আদরের যে সে। অর্ষা প্রান্তিকের কাছে গিয়ে বলল, আপনারাই তো মা বোন, কেন এমন করছেন? এমন তো হওয়ারই ছিল ভাবি। ওই বাড়িতে ব্রোক কিছুই পায়নি। কিন্তু অতীত ভেবে আর কতদিন ভাইয়া? মানুষের ভুল তো হয়। তুই চাইছো কি অর্ষা? আমি চাইছি আপনি মাকে কাছে টেনে নিন অতি শ্রদ্ধার সাথে। অর্ষা, মা হয় আপনার মা। প্রান্তিক কিছু না বলে উপরে চলে যায়। সে এখানে থাকলে নিজেকে নিয়ন্ত্রণ করতে পারবে না। আফরা, অর্ষা কোথায়? আমি জানি না ছোট মা, কেন ফোর্স করছো আমায়? তুমি যদি না বলো অর্ষা কোথায়, তাহলে যেটা আজ অব্দি আমি করিনি তা করতে বাধ্য হব আফরা। ভয়ে কুকড়ে উঠে আফরা। কি বলতে চাইছে ছোট মা? চিৎকার করে নিশিতা মির্জা বলে, বলো অর্ষা কোথায়, বলো। অর্ষা বিয়ে করেছে ছোট মা। তোমার নাম কি মা? আমার নাম। কিছু বলে ওঠার আগে প্রান্তিক ডাকে অর্ষাকে। অর্ষা হেসে বলল, আমি যাই মা, পরে কথা বলবো। পর্ণার সাথে আপনিও খেয়ে নিন। আচ্ছা। অর্ষা রুমে যেতে প্রান্তিক বলল, খুব দরকার ছিল ওনাদেরকে এখানে রাখার। ওনারা কি? উনি আপনার মা। মায়ের কোন দায়িত্ব পালন করেছে সে? এদিকে অর্ষা গিয়ে জড়িয়ে ধরে প্রান্তিককে। প্রান্তিক শক্ত করে তাকে আগলে নিয়ে বলল, ভালোবাসো শুধু আমায়, আর কিছু চাই না। আপনি আগলে রাখেন, আমি থেকে যাব আজীবন। ভালোবাসি অর্ষা। আমিও। কিন্তু আমার এতটুকু ভালোবাসাতে হবে না। অর্ষা প্রান্তিককে ছেড়ে কোমরে দুহাত রেখে ভ্রু কুঁচকে বলল, মানে? একটা পিচ্চি অর্ষা লাগবে আমার। পিচ্চি অর্ষা মানে? কোথায় সে? আসেনি, আসবে। থাকে না কোথাও, থাকবে তোমার সেই ছোট্ট পেটে। অর্ষা লজ্জায় লাল হয়ে যায়। প্রান্তিকের বুকে মাথা লুকায়। রাতে ওরা খেয়েছে? কারা? ওই তো উনি। উনি কে? প্রান্তিক করুণ চোখে তাকায় অর্ষার দিকে। তুমি বোঝো না বোঝার ভান ধরছো? কিছু বুঝেও না বোঝার মতো করছি? মাকে মা বলতে পারছেন না? না, পারছি না। সবকিছু মিটিয়ে নিন। আর কত দূরে দূরে থাকবেন মায়ের থেকে? প্রান্তিক কপালে হাত রেখে চোখ বন্ধ করে। সে এ বিষয়ে আর কিছু শুনতে চায় না। অর্ষা, এ অর্ষা। সকালে ঘুম থেকে উঠে অর্ষাকে না দেখতে পেয়ে পাগলের মতো অর্ষাকে খুঁজতে শুরু করে প্রান্তিক। ড্রয়িং রুমে গিয়ে দেখে অর্ণিক, পর্ণা, আহানা চৌধুরী সবাই চুপসে আছেন। এই অর্ণিক, অর্ষা কোথায়? চলে গেছে ভাবি। চলে গেছে মানে? এই কি বলছিস কি তুই? কোথায় অর্ষা? আমি বিয়ে করব না মা। আমি বিবাহিতা, আমি মিসেস চৌধুরী। আমাকে জোর করে আবার বিয়ে দিতে তুমি পারো না। কথাটি বলেই পাগলের মতো কান্না করছে অর্ষা। আফরা তার বাসেই বসে কাঁদছে। সে নিরুপায় ছিল, তাই ছোট মাকে সবটা বলে দিতে বাধ্য হয়েছে। ঠাস! সবাই চমকে থাকায় নিশিতা মির্জার দিকে। সে অর্ষার গালে থাপ্পড় মেরেছে। ছোট ভাবি, ওকে বলে দাও আমার সিদ্ধান্ত ফাইনাল। ওর বিয়ে আগামীকাল, আর এক মুহূর্ত আমি দেরি করতে চাই না। আর মনে বসে আছে অর্ষা। সকালে হুট করে ড্রয়িং রুমে তার মাকে দেখে চমকে ওঠে সে। কোনো কিছু বলার সুযোগ না দিয়ে টেনে নিয়ে আসে অর্ষাকে মিসেস নিশিতা মির্জা। কি জানি প্রান্তিক এখন কি করছে, সে তার ভাবতে পারছে না এসব। কান্না পাচ্ছে ভীষণ। কাঁদিস না অর্ষা। এমন কেন হলো আফরা? আমার তো বিয়ে হয়ে গেছে, আমি আবার কিভাবে বিয়ে করব? অর্ষা মনে মনে ঠিক করলো, যার সাথে বিয়ে হবে তাকে মেরে চলে যাবে প্রান্তিকের কাছে। সে প্রান্তিকের জায়গা কাউকে দিতে চায় না। বিয়ে হয়ে গেছে অর্ষার। ঘোমটা দিয়ে বসে আছে সে একটা রুমে। চোখে পানি টলমল করছে। হঠাৎ দরজা লাগানো শব্দে নড়ে চড়ে বসে।
ছুরিটা হাতেই তার। যখনই তাকে ওই ছেলেটা টাচ করতে আসবে সে তখনই পেটে ছুরি চালিয়ে দিবে। ছেলেটি তার দিকে এগিয়ে আসে। ঘোমটা খুলতে অর্ষা বলল, একদম কিছু বলতে পারলো না অর্ষা। বরের জায়গায় প্রান্তিককে দেখে চমকে উঠে সে। আকাশ সম বিস্মিত সে। অবাক কণ্ঠে বলল, আপনি? যদি জানতাম আমার মম আর তোমার মামা আমাদের বিয়ে আগে থেকে ঠিক করে রেখেছে তাহলে এরকম না করতাম না বিয়েতে বউ। তার মানে? হ্যাঁ বউ, তোমার সাথে আমার বিয়েই ঠিক করে রেখেছিল। তার মানে যার জন্য পালালাম তার কাছেই আসলাম? লাফিয়ে গিয়ে জড়িয়ে ধরে অর্ষা প্রান্তিককে। প্রান্তিক অর্ষার গালে চুমু দিয়ে বলল, চলো বউ, আজকে পিচ্চি অর্ষাকে নিয়ে আসি তোমার এই ছোট্ট পেটে। এই আপনি এখানে কি? মিস বিউটিফুল, আমি তো এখানে থাকবো। আমার জিজুর বাড়িতে আপনি কেন? আগে ছিল তুমি আমার মিস বিউটিফুল, এখন বেআইন প্লাস আমার নীলাঞ্জনা, আমি অর্ণিক। আফরা উৎফুল্ল লাফিয়ে বলে উঠল চিৎকার করে, তার মানে আপনি? হ্যাঁ, আমি সেই। অনেক হাঁটু গেড়ে বসে আফরার দিকে হাত বাড়িয়ে দিয়ে বলল, হবে কি মিসেস অর্ণিক চৌধুরী, আমার জীবন সঙ্গী?